আচ্ছা, সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে তো? একটু রেসপন্স করবে তোমরা। গুড ইভিনিং সকলকে। বেশ, মোটামুটি অনেকের জীবনে জয়েন করেও গেছো। আমরা ক্লাসটা তাহলে শুরু করে দিই। আজকে মূলত আমাদের যে ক্লাসটা, সেটা ইংলিশের পেডাগজির অরিয়েন্টেশন ক্লাস। শিডিউলটা দেখে তোমরা দেখেইছো সেটা, এবং তারই একটা ছোট্ট টপিক নিয়ে আমাদের আলোচনা হবে। প্রথমে যেটা বলবো, যে তোমরা নিশ্চয়ই বিগত দিনে যে টেট পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ 2022 সালে এবং 2023 সালে, লাস্ট দুটো এই কারণেই বলছি কারণ এই লাস্ট দুটোতেই মূলত এই পেডাগজির উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা তার সাথে শুনতে পাই যে সিটেটের অনুকরণে প্রাইমারি টেট হবে, ডাব্লিউবি প্রাইমারি টেট, এই শব্দগুলোর সাথে মূলত পরিচিত হয়েছি। তো 2022 বা 2023-এর প্রশ্নপত্র যদি ভালো করে কেউ লক্ষ্য করেছো, আমরা যারা 2024-এর জন্য প্রিপারেশন শুরু করতে চলেছি, আমাদের টার্গেটটাই 2024, টেট 2024। তো সেটা করতে গেলে প্রথমে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একটু আলোচনা করা উচিত। তো সেই প্রশ্নের ধারা যদি আমরা লক্ষ্য করে থাকি, তাহলে এটাই দেখব যে সেখানে পেডাগজিটাকে খুব বেশি কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। যদিও 2022-এর ক্ষেত্রে একটা প্যাটার্নটা বলা হয়েছিল 15টা পেডাগজি এবং 15টা কন্টেন্ট। 23-এর প্রশ্নপত্রে একটু আমরা হেরফের লক্ষ্য করেছি, সেখানে হয়তো সব ক্ষেত্রেই রেশিওটা মেনটেন করা হয়নি। তো যাই হোক না কেন, সেটা প্রশ্নের ধরনের উপর নির্ভর করবে। এবার মূল যে জায়গাটা, পেডাগজির ক্ষেত্রে মূল যে জায়গাটা আমাদের সমস্যা হয়, বা এবছর পরীক্ষা দিতে যেও পরীক্ষার্থীরা যে অসুবিধার সম্মুখীন হয়েছে, সেটা হচ্ছে যে প্রশ্নগুলো কনসেপচুয়াল। টেট পরীক্ষা দিয়েই ছেলে মেয়েদের প্রথম প্রশ্ন, মানে তাদের যে এক্সপ্রেশন বা ফিডব্যাক, সেখানে আমরা দেখেছিলাম যে তারা বলছে যে প্রশ্ন তো খুব জটিল হয়েছে। আবার বেশ কিছু ছেলে মেয়ে ফিডব্যাক দিয়েছে যে স্যার, প্রশ্ন কিন্তু কমন পেয়েছি। দুটো ধারণাই আমরা কিন্তু পেয়েছি, দুটো ফিডব্যাকই পেয়েছি আমরা। তো দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলি, এই যে প্রশ্ন জটিল হয়েছে, হ্যাঁ, মাধ্যমিকের ক্ষেত্রে আমরা একটা কথা শুনেছিলাম না, যে কোন একটি ভূগোলের পরীক্ষার্থীকে যখন জিজ্ঞেস করা হচ্ছে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পর, ভূগোলের প্রশ্ন কেমন হয়েছে, তো ছেলেটি বলছে নাকি পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে। ওটা নিয়ে বেশ কিছু রিলস বানানো হয়েছে, আমরা মজা করছি, হাসি ঠাট্টা করছি, বাট রিয়েল ফ্যাক্ট কি? এই যে বলছে পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন হয়েছে, বা টেট পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা বলছে যে বিশাল জটিল প্রশ্ন হয়েছে, নিউটনকে, আইজাক নিউটনকে বসিয়ে দিলেও নাকি সলভ করতে পারতো না, এত জটিল প্রশ্ন। বা বোর্ড চাইছে না চাকরি দিতে, তার জন্য জটিল প্রশ্ন করে দিয়েছে যাতে ছেলেমেয়েরা পাস না করে, এই ধরনের কথাগুলো বলছে। ঠিক যেমন ওই ভূগোলের প্রশ্নটি পৃথিবীর বাইরে থেকে এসেছে শুনে আমাদের হাসি পাচ্ছে বা হাস্যকর মনে হচ্ছে, ঠিক যে ছেলে মেয়েরা বলছে যে টেটের প্রশ্নপত্র খুবই জটিল হয়েছে, সেটা শুনেও আমরা যারা দীর্ঘদিন এই লাইনে পড়াচ্ছি বা প্রিপারেশন করাচ্ছি, তাদেরও কিন্তু হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে? কারণ যারা সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু বলছে না কথাটা, বলছে কারা? যারা শুধুমাত্র ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে গেছে। দেখা যায় যে কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে যে পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দেয় আর যে পরিমাণ পরীক্ষার্থী পাস করে, তার সংখ্যার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ হয়ে যায়। এই তফাৎ হওয়ার মূল কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রপার প্রিপারেশনের অভাব। পড়লেই চাকরির পরীক্ষায় পাস করতে পারবে না। এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা মাস্টার্স বা গ্রাজুয়েশনের পরীক্ষা নয়, যে মুখস্থ করে মোটামুটি কিছু একটা লিখে দিয়ে চলে আসবো আর পাস করে যাবো, এমনটা কিন্তু এখানে কনসেপ্ট নেই। এখানে একটাই বিষয়, সেটা হচ্ছে তুমি কতটা ভালো করে বুঝতে পেরেছো, তোমার বিষয় সম্পর্কে ধারণা কতটা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে।
কোনো বিষয় সম্পর্কে যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু সম্ভব নয় এই ধরনের পরীক্ষাগুলো কোয়ালিফাই করা। অর্থাৎ প্রথম দিন থেকেই কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে বুঝে পড়তে হবে। আরেকটা জিনিস যেটা হয়, টাইমের একটা ব্যাপার খুব কাজ করে এখানে। কিরকম না, আমরা লক্ষ্য করি নোটিফিকেশন বেরোনো থেকে পরীক্ষা হওয়ার ডেট কখনো 1 মাস, কখনো 45 দিন, কখনো 54 দিন, এই টাইম স্প্যানের মধ্যেই নোটিফিকেশন এবং তার পরীক্ষা হয়ে যাচ্ছে। এতে করে কি হয়, যে সমস্ত ছেলেমেয়েরা ভাবে যে আগে নোটিফিকেশন দেখ তারপর প্রিপারেশন শুরু করব, তাদের কাছে বিষয়টা অসম্ভব হয়ে যায়। কারণ ওই 1-1.5 মাস সময়ের মধ্যে কোনোভাবেই কিন্তু কোনো প্রিপারেশন ফুল হতে পারে না। আমরা হয়তো করিয়ে দিতে পারবো, কিন্তু সব শিক্ষার্থীর সেটা গ্রহণ করার ক্ষমতা থাকে না। 15 দিন, 20 দিন, 1 মাস পড়ে যদি কেউ ভাবো যে টেট পরীক্ষা কোয়ালিফাই করে যাব, তাহলে সেটা হাস্যকর বা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে বলবো যে যেহেতু মোটামুটি একটা আমরা জানতে পেরে গেছি বা বিগত দিনের ধারণা থেকে একটা জিনিস বুঝতে পেরে গেছি যে বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে মোটামুটি প্রতি বছরই টেট পরীক্ষা হবে, এটা আমরা ক্লিয়ারলি বুঝে গেছি। বুঝে যখন গেছি তাহলে প্রিপারেশনটা কেন আগে থেকে শুরু করব না? বুঝে যখন গেছি তখন কেন আমি হাতে যে সময়টা এক্সট্রা থাকছে সেটা ইউটিলাইজ করব না, তাই না? ফলে এখন যদি আমি ধরি এই তো ফেব্রুয়ারি শেষই প্রায় হয়ে গেল, তাহলেও অনেকটা সময় মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 9.5-10 মাস কিন্তু আমরা কি 11.5 10.5 মাস টাইম কিন্তু পাচ্ছি আমরা প্রিপারেশনের জন্য, যেটা এনাফ। যদি কেউ বলে প্রিপারেশন নেবো, এই সময়টা তার কাছে কিন্তু যথেষ্ট। এই সময়টা কিন্তু তার জন্য যথেষ্ট। এবার আসি আমি পেডাগজির কথায়। কন্টেন্টটা মোটামুটি আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন করতে গিয়ে বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় দিতে গিয়েও মোটামুটি বিষয়ের কন্টেন্ট সম্পর্কে আমরা অল্প বিস্তর জেনে গেছি। যদি আমি ইংলিশের কন্টেন্টের উদাহরণই বলি, সেখানে যে রয়েছে টেন্স বা গ্রামার বা ভয়েস চেঞ্জ, নার্সিং চেঞ্জ, এগুলোর সাথে মোটামুটি আমরা সেই ছোট থেকেই পরিচিত। সেগুলো আরেকটু ঘষা মাজা করলেই সেগুলো সুন্দর হয়ে যাবে। কিন্তু পেডাগজির ধারণার সাথে আমরা অনেকেই অল্প পরিচিত বা অনেকে পুরোপুরি অপরিচিত। মূলত যারা এইচএস করে ডিএলএড করে চলে এসেছো এই প্রাইমারি টেট পরীক্ষার জন্য, বা এইচএস করে সদ্য ডিএলএড এ ভর্তি হয়েই টেট দিচ্ছ, তাদের কাছে এই পেডাগজি শব্দটা সম্পূর্ণ নতুন কথা। পেডাগজি সেটা আবার কি জিনিস রে বাবা, এর আগে তো কোনদিন শুনিনি। ফলে একটা প্রথম থেকে অস্পষ্ট ধারণা নিয়ে প্রিপারেশন শুরু করতে হচ্ছে। এবার সেই ক্যান্ডিডেট যদি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, তাহলে সে তো বলবেই যে প্রশ্ন পৃথিবীর বাইরে থেকে এসেছে। আমি আবারও বলছি, 2022 টেট, 2023 টেট, কোনোটাতেই প্রশ্নপত্র জটিল হয়নি আমার দৃষ্টিভঙ্গি থেকে। যে প্রিপারেশন নিয়ে গেছে তার কাছে জটিল লাগেনি। এবার বললি যে অনেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে বলেছে স্যার প্রশ্ন কমন পেয়েছি, এই শব্দটাও শুনেছি, যদিও চাকরির পরীক্ষাতেই কমন কথাটা সচরাচর শোনা যায় না। কিন্তু টেট 2024-এ কিন্তু আমরা ফিডব্যাক যখন নিয়েছিলাম তখন শুনেছিলাম ছেলেমেয়েরা এটাই বলেছিল স্যার প্রশ্ন কমন পেয়েছি। কমন বলতে এখানে ধারণাটা বোঝাই যে যে প্রশ্নটা এখানে প্র্যাকটিস করানো হয়েছে সেই কনসেপ্টের প্রশ্নই কিন্তু পরীক্ষার হলে তারা পেয়েছে। ইভেন এমনও প্রশ্ন এসেছে, আমি তোমাদের পরবর্তীতে দেখাবো যখন প্র্যাকটিস সেট করাবো, দেখিয়ে দেবো যে আমার প্র্যাকটিস সেটের কত নম্বর প্রশ্নটা ছিল এবং সেটা টেট 2023-এর কত নম্বর প্রশ্ন এসেছে। হিউজ প্র্যাকটিস করতে হবে। এমনটা নয় যে 1 মাস
কি 1.5 মাস প্রচুর 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ে নেবো দিয়ে টেট পাস করে যাবে, এমনটা সম্ভব নয়। এটার জন্য একটা থরলি প্রিপারেশন দরকার। এখানে শুধুমাত্র কন্টেন্টটা পড়ে, সেটা পেডাগোজিরই হোক বা গ্রামারেরই হোক, জিনিসটা পড়ে মুখস্থ করে গেলে হবে না, হিউজ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে একটা সময় এসে কি হবে, আমরা ল্যাঙ্গুয়েজগুলো চিনে যাব, টার্মগুলো চিনে যাব। তখন আর মনে হবে না প্রশ্ন জটিল এসেছে, পৃথিবীর বাইরে থেকে এসেছে, বা নিউটনকে বসানো দরকার আছে। তুমি নিজে বসেও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে এবং দক্ষতার সাথে কোয়ালিফাই করবে। ফলে সকলকেই আরপিপি এডুকেশনের পক্ষ থেকে আমি ওয়েলকাম করছি। আমি তোমাদের অরবিন্দ স্যার, ইংলিশ পেডাগজির ক্লাস নেব। বিগত দিনে যারা আমার ক্লাস করেছো, যদি কেউ পুরনো স্টুডেন্ট থেকে থাকো, সে জানবে যে এখানে প্রিপারেশন কিভাবে করানো হয়। এখানে প্রত্যেকটি ইউনিট ধরে কন্টেন্টের ক্লাস করানো হবে এবং ঠিক তার পরের দিনই সেই বিষয়টির উপর প্র্যাকটিস সেট করানো হবে। অর্থাৎ এখানে দুভাবে প্র্যাকটিস সেট করানো হয়। একটা হচ্ছে লাইভ ক্লাসে প্র্যাকটিস সেট করানো হয়, আবার কিছু কিছু সময় প্র্যাকটিস সেটটাকে পরীক্ষা হিসেবে নেওয়া হয়। এখানে এক একটা ইউনিটের সাথে, প্রত্যেকটা ইউনিটের সাথে একাধিক প্র্যাকটিস সেট তোমাদের সলভ করানো হবে। যত বেশি প্র্যাকটিস সেট সলভ করবে, তত সেই বিষয় সম্পর্কে তোমাদের ধারণা স্বচ্ছ বা স্পষ্ট হবে। ফলে আমরা যেটা করাই, সেটা হচ্ছে প্র্যাকটিসটা এখানে প্রচুর করানো হবে। হাতে যেহেতু আমাদের প্রচুর সময় রয়েছে, তাই আমরা সেই প্র্যাকটিসটা প্রচুর করতে পারবো। পেডাগজির যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো মূলত কনসেপচুয়াল প্রশ্ন হয়। আমরা দুটো তিনটে শব্দ আমরা জানি, হয়তো শুনেছি। একটা শব্দ নলেজ বা জ্ঞান, আর একটা শব্দ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা। এতদিন পর্যন্ত আমরা যে পরীক্ষাগুলো দিতাম, সেখানে নলেজ বেসড কোশ্চেন হতো, নলেজ বেসড। এখন যে পরীক্ষা দেবো টেটের ক্ষেত্রে, সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বেসড। অর্থাৎ যদি ভালো করে বুঝতে পারো, তবে উত্তর করতে পারবে। মুখস্থ করলে হবে না। প্রথম দিনের ক্লাসে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি, যারা ভাববে যে মুখস্থ করে যাব, তাদের জন্য টেট পাস করা অসম্ভব। যারা বুঝে যাবে, তাদেরকে কম পড়ে তারা সহজে টেট পাস করতে পারবে। অর্থাৎ বুঝতে হবে এখানে ভালো করে। এখানে প্রশ্ন হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, কনসেপচুয়াল লেভেলে। নলেজের কোনো অস্তিত্বই নেই এখানে, মুখস্থর কোনো দাহামই নেই এখানে। যে মুখস্থ করেছে সেই ফেঁসে গেছে, যে বুঝে পড়েছে সে বেরিয়ে এসে বলেছে স্যার কোশ্চেন কমন ছিল। কমন মানে ওই কনসেপ্টটা কমন পাবে তারা। যে কনসেপ্টটা এখানে প্রশ্ন করিয়েছি, সেম কনসেপ্ট ওখানে যে কমন পাবে। এখানে হয়তো রাম নামে প্রশ্নটা ছিল, ওখানে হয়তো শ্যাম নামে প্রশ্নটা এসেছে, বাট সেম প্রশ্ন আসবে। এখানে হয়তো স্টুডেন্টের দিক থেকে প্রশ্নটা করা হয়েছে, ওখানে হয়তো টিচারের দিক থেকে প্রশ্নটা করা হয়েছে, কনসেপ্টটা সেম রাখা আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ল্যাঙ্গুয়েজে যে প্রশ্ন দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্ন রিপিট হয়েছে ম্যাথামেটিক্সের ক্লাসে, সেই প্রশ্ন রিপিট হয়েছে ইভিএস এর ক্লাসে। পেডাগজির একটা মিল আছে, সমস্ত সাবজেক্টের পেডাগজির একটা বেসিক কনসেপ্ট আছে, বেসিক প্রিন্সিপাল আছে। ফলে যে কোনো সাবজেক্টের পেডাগজি যদি ভালো করে পড়ে যেতে পারো, সেটা অন্য সাবজেক্টেও তার কাজে লাগবে। সুতরাং প্রথম দিন থেকে যেটা আমাদের টার্গেট থাকবে, যে আমাকে পাস করতেই হবে, আমাদের লক্ষ্যটা স্থির করতে হবে। টার্গেট বা লক্ষ্যটা প্রথমে স্থির করতে হবে। আমরা যদি প্রথম দিন থেকে ভয় পাই যে 23-এ তো প্রচুর জটিল প্রশ্ন এসেছে, 24টাকে আমি পাস করতে পারবো, মনে রাখবে, একবার ব্যর্থ হওয়া বা অন্য কেউ ব্যর্থ হয়েছে বলে আমিও ব্যর্থ হব, এমন কিন্তু কোনো কথা নেই। জানি না তোমরা কেউ রবার্ট ব্রুসের ওই গল্পটা পড়েছিলে কিনা। একটা গল্প ছিল রবার্ট ব্রুসের আর মাকড়সার, একটা গল্প ছিল। রবার্ট ব্রুস বিভিন্ন পরিবেশ পরিস্থিতির জন্য সিংহাসনচ্যুত হয়েছেন, তাকে ছাড়িয়ে সিংহাসন থেকে বিতাড়িত করা হয়েছে। তো সে গুহায় আশ্রয় নিয়েছে লুকিয়ে, পরাজিত হয়ে গেছে, মন ভেঙে গেছে, তার হতাশ হয়ে গেছে। একটা গুহার অন্ধকার গুহার কোণে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে ভাবছেন, নানা কথা ভাবছেন, হঠাৎ একটা মাকড়সার দিকে নজর হয়েছে। দেখছেন মাকড়সাটা সিলিং এ ওঠার চেষ্টা করছে। খুব সুন্দর গল্প, ইংলিশের একটা প্যাসেজ ছিল, তোমরা অনেকেই হয়তো জানো সেটা। তো উনি দেখছেন বারবার মাকড়সাটা দেয়ালে ওঠার চেষ্টা করছে আর বারবার পড়ে যাচ্ছে। এইভাবে অনেকবার, 8বার 10বার বারবার হওয়ার পরেও মাকড়সা কিন্তু হাল ছাড়েনি। সে কিন্তু ঠিক একটা সময় সিলিং এ উঠে গেছে। ফলে একবার না পারা বা অন্য কেউ পারেনি বলে আমি পারবো না,
এই কথাটার কোনো বাস্তবিক ভিত্তি নেই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটাই সঠিক কথা। তুমি যদি প্র্যাকটিস করো, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, সাকসেস আসতে বাধ্য। এই বাজারেও ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। তোমার বাড়ির পাশে দাদাটা বা দিদিটা রিসেন্টলি প্রাইমারিতে জয়েন করেছে, তাদেরও কাউন্সিলিং হয়ে ঘরের পাশে স্কুলটা তারা সিলেকশনের সুযোগ পেয়েছে। তাহলে আমরা যদি বলি যে চাকরি এখন হচ্ছে না, চাকরি এখন নেই, কোথায় যাব, তোমার বাড়ির পাশেও কেউ না কেউ দাদা দিদি ভাই বোন কেউ না কেউ জয়েন কিন্তু অলরেডি করে দিল, চাকরি পেয়ে গেল, কাউন্সিলিং করে নিজের পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ পেল, এই প্রাইমারি থেকেই কিন্তু পেল, অন্য কোথাও থেকেও পাইনি। এই টেট পাস করে ইন্টারভিউ দিয়েই তারা কিন্তু পেল। তাহলে তুমি কেন পাবে না? আর যারা পেয়েছে তারা নিশ্চয়ই অন্য গ্রহের প্রাণী নয় বা বিরাট কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্টও নয়, তোমাদের মতোই স্টুডেন্ট তারা, তোমাদের মতোই তারা পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে সফলতার মুখ দেখেছে, নিজের জীবনটাকে তারা গুছিয়ে নিতে পেরেছে, প্রতিষ্ঠিত হতে পেরেছে, সমাজের চোখে তারা একটা সম্মানজনক জায়গায় নিজেদেরকে তুলে ধরতে পেরেছে, তাই না? ফলে অহেতুক দুশ্চিন্তা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকগুলো কথা বললাম, বা আশা করি তোমাদের খানিকটা হলেও ভয় কাটবে। একটাই কথা বলবো, কোনো কিছুকে ভয় করবে না। একটা শব্দ আছে না, ফেস দ্য চ্যালেঞ্জ, মনে রাখবে। চ্যালেঞ্জটাকে ফেস করতে হবে, সম্মুখীন করতে হবে, যতই বাধা আসুক, বিপত্তি আসুক, সমস্যা আসুক, তুমি যদি সেটাকে ফেস করার সাহস থাকে তোমার মধ্যে, আর নিজের উপর যদি বিশ্বাস থাকে, দুটো জিনিস, একটা চ্যালেঞ্জকে বা সমস্যাকে ফেস করার একটা তোমার মধ্যে দৃঢ়তা থাকবে, আর নিজের উপর নিজের ভরসা থাকবে, ব্যাস, তুমি অটোমেটিক সাকসেস পাবে, তুমি ম্যাচটা তুমিই জিতবে। তো যাই হোক, আমরা আজকে একটা ছোট্ট অংশ নিয়ে একটু আলোচনা করব। যেহেতু এটা ল্যাঙ্গুয়েজের ক্লাস, আমি তোমাদের ইংলিশ ক্লাস নেবো, তাই ল্যাঙ্গুয়েজেরই প্রথম যে অংশটা রয়েছে সেখান থেকে একটা ছোট্ট টপিক, তোমরা নাম দেখতেই পাচ্ছ, ল্যাঙ্গুয়েজ স্কিলস, সেটা নিয়ে মূলত আমাদের আলোচনা হবে। খুব সংক্ষেপে আলোচনা করব, খুব ডিটেলসে আজকে যাব না, যেহেতু এটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, খুব গভীরতায় যাব না, চেষ্টা করব একটু সহজ সরল করে তোমাদের মতো করে রিপ্রেজেন্ট করার বিষয়টাকে। তো যেভাবে ক্লাস হবে, তোমাদের প্রত্যেকটা টপিক তোমাদেরকে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের ক্লাস করানো হবে এখানে, আমি করাবো সেভাবেই। প্রত্যেকটা টপিককে পিপিটির মাধ্যমে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে, বোর্ড ওয়ার্ক করে বুঝিয়ে দেওয়া হবে। সাথে তোমাদেরকে যেটা করতে হবে, খাতা নিয়ে বসতে হবে। প্রত্যেকে ক্লাস করার সময় অবশ্যই খাতা নিয়ে বসবে। ক্লাস চলাকালীন বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মস তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করিয়ে দেওয়া হবে, যেগুলো তোমাদেরকে খাতায় নোট করে নিতে হবে। সমস্ত জিনিস কিন্তু নোটসের মধ্যে থাকবে না। আমি আবার বলছি, এটা কোনো গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের ক্লাস নয় যে নোট দেবো মুখস্থ করবে হয়ে যাবে। চেষ্টা করবে লাইভ ক্লাসে প্রতিদিন অ্যাটেন্ড করার, ফার্স্ট যেটা, লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ইন কেস যদি কোনোদিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারো, অবশ্যই সেই দিনে রেকর্ডিংটা শুনে নেবে, অর্থাৎ ডেলির কাজ ডেলি করে নেবে। পিডিএফ ফাইল তো দেয়া হবে এখানে, কিন্তু শুধু পিডিএফ ফাইলটা পড়বে না, তাহলে কিন্তু হবে না। আগে লাইভ ক্লাস অথবা ক্লাসের রেকর্ডিং শুনবে, তারপরে গিয়ে যে পিডিএফটা দেওয়া হবে সেটাকে তুমি ডাউনলোড করবে। অনলি পিডিএফ ডাউনলোড করে টেট পাস করে যাবে না, তা তো বাজারে প্রচুর বই রয়েছে আর নেটে প্রচুর মেটেরিয়াল দেওয়া রয়েছে, যেখান থেকে খুশি ডাউনলোড করে না, হবে না। ক্লাসটা শুনতে হবে, এক্সপ্লানেশন গুলো বুঝতে হবে, কেন হলো না এই তফাৎটা জানতে হবে, তার জন্য ক্লাসে অ্যাটেন্ড করা খুব দরকার। আরেকটা জিনিস, ক্লাসটা যেন ইন্টারেক্টিভ হয়, যখনই যে প্রশ্নটা মনে আসবে সাথে সাথে করবে। হয়তো টেকনিক্যাল কারণের জন্য ভয়েস এর মাধ্যমে সবসময় বলতে পারবেন না, কিন্তু তোমাদের কাছে তো চ্যাট বক্স খোলা থাকছে, ওপেন থাকছে, ইউ ক্যান আস্ক এনি টাইম, যে কোনো সময় তুমি প্রশ্ন করো, আমি চ্যাট বক্স পড়াতে পড়াতেও ওখান থেকে নজরে থাকবে, এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন নেওয়া হবে এবং আনসার দেওয়া হবে। ফলে ক্লাসগুলোকে করতে হবে কি, ইন্টারেক্টিভ করতে হবে, তা না হলে ক্লাসগুলো কিন্তু ভালো লাগবে না। ইন্টারেক্টিভ ক্লাস হবে, যত বেশি প্রশ্ন করবে তত কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। চলো একটু আলোচনা করা শুরু করা যাক।
ল্যাঙ্গুয়েজ স্কিলস, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখো 4টে স্কিলের কথা বলা আছে। আমরা জানি ল্যাঙ্গুয়েজের 4টে স্কিল, ল্যাঙ্গুয়েজের 4টে স্কিল: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই ল্যাঙ্গুয়েজের 4টি স্কিল রয়েছে। এগুলো কিন্তু সবগুলোই লার্নিং এর। ল্যাঙ্গুয়েজের স্কিল বলছি মানে এগুলো হচ্ছে লার্নিং এর, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর স্কিল। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর স্কিল, টিচিং এর অনেকগুলো স্কিল আছে। আমাদের আলোচনার মূল যেটা দরকার সেটা লার্নিং। এখন দেখো দুটো শব্দ, একটা শব্দ হচ্ছে টিচিং, আর একটা শব্দ হচ্ছে লার্নিং। টিচিং অ্যান্ড লার্নিং। টিচিং ফর কার জন্য হয়? টিচারের জন্য, টিচিং করান। আর the term learning is related to learner. এই দুটো জিনিসের উপরেই কিন্তু আমাদের পেডাগজিটা বুঝতে হবে। একটা হচ্ছে টিচিং বা টিচার, আর একটা হচ্ছে লার্নিং বা লার্নার। এখন মজার বিষয় হচ্ছে যে যা কিছু টিচার সেন্ট্রিক সেটাকে আমরা নেগেটিভ হিসেবে গ্রহণ করি পেডাগজির ক্ষেত্রে। যা কিছু টিচার সেন্ট্রিক সেটাকে পেডাগজির ক্ষেত্রে আমরা নেগেটিভ হিসেবে গ্রহণ করি, আর যা কিছু চাইল্ড সেন্ট্রিক সেটাকে পেডাগজির ক্ষেত্রে আমরা পজিটিভ হিসেবে গ্রহণ করি। অর্থাৎ যা কিছু টিচিং বা টিচারের উপরে ফোকাস করবে সেই কনসেপ্টটা হয়ে যাবে নেগেটিভ কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমাদের কাছে হয়ে যাবে নেগেটিভ কনসেপ্ট। আর যে জিনিসটা লার্নিং, লার্নার বা স্টুডেন্টকে গুরুত্ব দেবে সেটা আমাদের কাছে হয়ে যাবে পজিটিভ। তাহলে প্রথম দিন থেকে আমাদের ওই নেগেটিভ পজিটিভ অর্থাৎ টিচার সেন্ট্রিক না চাইল্ড সেন্ট্রিক এইটাকে ভালো করে বুঝতে হবে, তাহলে পেডাগজির অনেকটা কাজ কমপ্লিট। আমরা বলি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, আমরা বলি অ্যাক্টিভিটি বেসড লার্নিং সিস্টেম, এই কথাগুলো আমরা ইউজ করি। Child centric means the child is in the primary position. আর টিচার পজিশনটা কোথায় হবে? সেকেন্ডারি পজিশন। The teacher will get the secondary position and the child will get the primary position or first position. তাহলে এই যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এর কথা বলছি এগুলো কিন্তু সব লার্নিং এর স্কিল। দ্যাট মিনস ফর লার্নার্স। লার্নিং স্কিল মানে লার্নারদের জন্য। এই স্কিল ডেভেলপমেন্ট গুলো কাদের হবে? লার্নারদের জন্য। টিচার টিচিং কেন করাচ্ছেন? ফর লার্নিং। শব্দটা হচ্ছে টিচিং ফর লার্নিং। টিচিং ফর লার্নিং। টিচার যখন পড়াচ্ছেন তখন মূলত এই 4টা স্কিলের ডেভেলপমেন্ট করানোর চেষ্টাটাই তিনি করছেন, এই 4টা স্কিলের ডেভেলপমেন্ট ঘটানোর চেষ্টা করছেন। ফার্স্ট কোন স্কিলটা ডেভেলপড হবে? লিসেনিং। অর্থাৎ ক্লাসে এসে যখন আমি কোনো কথা বলছি তোমাদের কি করছো সেটা শুনতে পাচ্ছ, শুনছো। আমি যখন কোনো কথা বলছি তোমাদের লার্নারদের কি হচ্ছে? লিসেনিং হচ্ছে। সেটা শুনে তখন তোমরা তোমাদের ফিডব্যাক দিচ্ছ বা কোনো প্রশ্ন করছো, দ্যাট মিনস স্পিকিং। তো ফার্স্ট লিসেনিং, দেন ইটস স্পিকিং। লিসেনিং, স্পিকিং। থার্ড স্কিল ইজ রিডিং, এবং সবশেষে যেটা হয় সেটা হচ্ছে রাইটিং। এই 4টা স্কিলকে এই সিকোয়েন্সে মনে রাখতে হবে, এলোমেলো ভাবে মনে রাখা যাবে না। ফার্স্ট হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। সংক্ষেপে এটাকে বলা হয় LSRW। LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। রাইট। এই যে 4টা স্কিল আছে এই 4টা স্কিলকে আবার দুটো প্যারামিটার দ্বারা ডিভাইড করা হচ্ছে। দুটো প্যারামিটার, প্যারামিটার দুটো কি কি না? দ্য মোড অফ কমিউনিকেশন, মোডটা কি আছে, কোন মোডে হবে? আইদার ওরাল মোড অর রিটেন মোড। and the second one is direction of communication. ডাইরেকশন অফ কমিউনিকেশন দুটো দিক থেকে কিন্তু করানো হচ্ছে। এই যখন বলা হচ্ছে মোড অফ কমিউনিকেশন, কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে? ওরাল মোডে হচ্ছে। ধরো ফার্স্ট টাইম ধরে নিলাম ওরাল মোডে কমিউনিকেশন হচ্ছে। তাহলে এই 4টা স্কিলের মধ্যে ওরাল কোন দুটো স্কিল বলো তো দেখি? 4টা স্কিলের মধ্যে কোন দুটো ওরাল হবে?
ওরাল, আমরা ওরাল শব্দটার সাথে পরিচিত, ছোটবেলায় স্কুলে ভাইবা হতো বা ওরাল হতো, স্যার মুখে মুখে প্রশ্ন করতেন, সেই প্রশ্ন শুনে আমরা মুখে উত্তর দিতাম। তাহলে এর সাথে কোন দুটো স্কিল জড়িয়ে আছে দেখে বলো তো দেখি। যখন আমরা বলছি ওরাল মোড, তাহলে ওরালের সাথে কোন দুটো স্কিল জড়িয়ে থাকছে এই চারটে স্কিলের মধ্যে? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটে স্কিলের মধ্যে কোন দুটো স্কিল ওরাল হচ্ছে? বলো, আনসার দাও। এল এবং এস, ভেরি গুড। এল এবং এস এই দুটো হচ্ছে ওরাল। তার মানে বাকি যে দুটো পড়ে রইলো, রিডিং এন্ড রাইটিং, এই দুটো হবে রিটেন, তাই না? প্রথম দুটো লিসেনিং এন্ড স্পিকিং, লিসেনিং এন্ড স্পিকিং এই দুটো হবে ওরাল, রিডিং এন্ড রাইটিং এই দুটো হবে রিটেন। দেবস্মিতা বলছে স্পিকিং এন্ড রিডিং না। রিডিং যখন হয়, রিডিং কোনটা করতে পারি? রিডিং আমরা যেটা লেখা আছে, যেটা লেখা আছে সেটাকে আমরা রিড করি, কিন্তু এটা কমিউনিকেশন করছি, কথা বলছি। কিভাবে কথা বলছি, কমিউনিকেশন করছি? একটা কানে শুনে আর একটা যে মুখে বলে, সেটা হচ্ছে ওরাল। আরেকটা কমিউনিকেশন কিভাবে হলো? আমি লেখাটা পড়ে অথবা লিখে, সেটা রিটেন কমিউনিকেশন। তো লিসেনিং, স্পিকিং ওরাল মোড, অ্যান্ড রিডিং এন্ড রাইটিং রিটেন মোড। ডাইরেকশনটা কোনটা হবে? ডাইরেকশন বলেছে, ডাইরেকশন হচ্ছে আইদার রিসিভ করবে অথবা প্রডিউস করবে, আইদার কোনো কিছু রিসিভ করবে অথবা সেটা প্রডিউস করবে, সেটা ডাইরেকশন। এই যে রিসিভিং বা প্রডিউসিং বলছে, এখান থেকে দুটো শব্দ আমাদেরকে জানতে হবে, রিসেপটিভ স্কিল আর প্রোডাক্টিভ স্কিল। রিসিভিং মানে রিসেপটিভ স্কিল, রিসিভিং কোনটাকে রিসিভিং বলছি? যেটা রিসেপটিভ স্কিল। আর প্রডিউসিং মানে যেটা প্রোডাক্টিভ। এবার দেখো এই যে চারটা স্কিল রয়েছে, এই চারটা স্কিলের মধ্যে দুটো স্কিল থেকে আমরা কোনো কিছু রিসিভ করতে পারছি। এই দুটো স্কিল হচ্ছে রিসেপটিভ স্কিল, অর্থাৎ যার মাধ্যমে আমরা কোনো ইনফরমেশন রিসিভ করতে পারি। স্কিলস থ্রু হুইচ উই ক্যান রিসিভ সাম ইনফরমেশন, দে আর কল্ড রিসেপটিভ স্কিল। এবং কোন দুটো তাহলে রিসেপটিভ হবে? কোন দুটোর মাধ্যমে আমরা রিসিভ করব? কোন দুটোর মাধ্যমে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারবো? বলো দেখি, এই চারটা স্কিলের মধ্যে কোন দুটো স্কিলের মাধ্যমে আমরা ইনফরমেশন রিসিভ করি? ট্রাই করো। হুম, বেশ। দোয়েল, দেবস্মিতা, রীতা, আব্দুল, আজিজুল, সন্তু, বেশ। তোমরা সকলে উত্তর দিচ্ছ এল আর, অর্থাৎ লিসেনিং অ্যান্ড রিডিং। লিসেনিং শুনছি তখন ইনফরমেশন গ্যাদার করছি, রিডিং বই পড়ে ইনফরমেশন গ্যাদার করছি, অর্থাৎ লিসেনিং অ্যান্ড রিডিং এই দুটো কিন্তু আমাদের রিসেপটিভ স্কিল। এই দুটো কিন্তু রিসেপটিভ স্কিল। অন্য যে দুটো পড়ে রইল, অর্থাৎ স্পিকিং অ্যান্ড রাইটিং, স্পিকিং অ্যান্ড রাইটিং এটা কিন্তু হয়ে গেল প্রোডাক্টিভ স্কিল। এইটা হলো রিসেপটিভ, এই দুটো হলো প্রোডাক্টিভ। কেন প্রোডাক্টিভ? থ্রু দিস টু স্কিলস, স্পিকিং অ্যান্ড রাইটিং, উই ক্যান প্রডিউস সামথিং নিউ। থ্রু স্পিকিং অ্যান্ড রাইটিং উই ক্যান প্রডিউস সামথিং নিউ। আমি কোনো গল্প বলছি, সেটা বলার মাধ্যমে আমি গল্পটা বলতে পারি, বা আমি লিখিতভাবেও সেটা বলতে পারছি, সেটাকে রিপ্রেজেন্ট করতে পারছি, প্রডিউস করতে পারছি। তাহলে চারটা স্কিল, দুটো স্কিল ওরাল, দুটো স্কিল রিটেন, দুটো স্কিল রিসেপটিভ, দুটো স্কিল প্রোডাক্টিভ। আশা করি বোঝা গেছে। এখন দেখো এখানে একটা শব্দ আমরা পেলাম, সেটা হচ্ছে কমিউনিকেশন। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, কমিউনিকেশন।
খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, কমিউনিকেশন। এই কমিউনিকেশন থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে, খুব ইম্পর্টেন্ট। এই কমিউনিকেশন বিভিন্ন ধরনের হয়। এই কমিউনিকেশনটা বিভিন্ন ধরনের হয়। কিরকম হয় না, যখন আমরা টিচার সেন্ট্রিক বলেছিলাম তখন একটাই কমিউনিকেশন ছিল, সেটা ছিল টিচার থেকে স্টুডেন্টের দিকে। যখন এটা টিচার সেন্ট্রিক ছিল তখন কমিউনিকেশনটা ছিল ওয়ান ওয়ে কমিউনিকেশন। সেটা হচ্ছে টিচার সেন্ট্রিক কমিউনিকেশন। ওয়ান ওয়ে যখন ছিল তখন সেটা ছিল টিচার সেন্ট্রিক। দেখো অ্যারোটা স্টুডেন্টের দিকে গেছে, টিচার থেকে স্টুডেন্টের দিকে। কেন? দ্যাট মিনস দ্য টিচার ইজ দ্য অনলি ওয়ান পার্সন ইন দ্য ক্লাসরুম হু ক্যান স্পিক। There was only one person in the classroom, namely teacher, who can speak in the classroom. Only the person. And the students were the passive listeners. The students were passive listeners. There was no scope for students' feedback. The students were only the passive listeners. তারা নিষ্ক্রিয় শ্রোতায় পরিণত হয়েছিল। And the teacher was the only person who could speak in the classroom, যে ক্লাসরুমে কথা বলতে পারতো। টিচারই শুধুমাত্র ক্লাসরুমে কথা বলতো আর স্টুডেন্টরা চুপচাপ শুনতো। কমিউনিকেশনটা কি হলো? ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে গেল। Nowadays, when the learning system is activity-based learning system or child-centric education system, there are three types of interaction. One is teacher-student interaction. That means teacher is the speaker, students are the listener. Second one, student-teacher. That means students can ask question. Students can share their experiences or their feedback. They can ask questions in the classroom. Student-teacher interaction. And the third one, that which one is most important, that is student-student interaction. Right? So in a child-centric classroom or in a learner-centric classroom, there are three types of interaction: teacher-student, student-teacher, student-student. That means both way communication. এবার তোমরা সহজেই বুঝতে পারছো কোনটা তাহলে বেশি ইম্পর্টেন্ট হবে। ওয়ান ওয়েটা বেশি ইম্পর্টেন্ট হবে না বোথ ওয়েটা বেশি ইম্পর্টেন্ট হবে? অবশ্যই তোমরা বললে বোথ ওয়েটা, বোথ ওয়ে ইন্টারাকশনটাই হবে। ধরো দেখা গেল একটা বাস কলকাতা থেকে দিল্লি যায়, কিন্তু কলকাতা থেকে দিল্লি বাসটা যায় কিন্তু ওই দিক থেকে বাসটা আসে না, অর্থাৎ দিল্লি থেকে কলকাতা বাসটা আসে না। তাহলে কি আমাদের যোগাযোগের সুবিধা হবে? যদি ওয়ান ওয়ে হতো যে কলকাতা থেকে দিল্লি বাসটি যাবে কিন্তু ওই দিক থেকে বাসটা আসছে না, তাহলে সেটা যোগাযোগের ক্ষেত্রে কি সুবিধাজনক হতো? উত্তর নিশ্চয় হবে না। কিন্তু যদি এমনটা হয় যে কলকাতা থেকে দিল্লি বাস যাচ্ছে আবার দিল্লি থেকেও কলকাতা বাস আসছে, দেখো কমিউনিকেশনটা অনেক ভালো হবে না? বেটার কমিউনিকেশন হবে না? ইফেক্টিভ কমিউনিকেশন হবে না? সো when it is both way, that means it is effective. যখন এটা বোথ ওয়ে হয়ে গেল, যখনই কলকাতা থেকে দিল্লি গেল বা দিল্লি থেকে কলকাতা বাস এলো, দ্যাট মিনস কমিউনিকেশনটা অনেক স্মুথ হয়ে যাবে। দ্যাট ইজ ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশনটা কি হবে? চাইল্ড সেন্ট্রিক হবে। ইফেক্টিভ কমিউনিকেশনটা কি হবে? বোথ ওয়ে হবে। কোনটার ইম্পর্টেন্স বেশি বা কোনটার গ্রহণযোগ্যতা বেশি? নিশ্চয়ই যেটা বোথ ওয়ে হবে, বা ওয়ান ওয়েটা যেটা হবে না। তাহলে ওয়ান ওয়ের ক্ষেত্রে ধারণাটা কি? নেগেটিভ ধারণা। যখনই বোথ ওয়ে বলছি, লার্নার সেন্ট্রিক বলছি, তখন ধারণাটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ ধারণা হয়ে যাচ্ছে। এটা ক্লিয়ারলি বুঝতে হবে। কোনো কনসেপ্ট সেটা নেগেটিভ বা ওয়ান ওয়ে, কোনো কনসেপ্ট সেটা পজিটিভ বা বোথ ওয়ে। যদি নেগেটিভ বা ওয়ান ওয়ে কনসেপ্ট হয় তাহলে সেটা চাইল্ড সেন্ট্রিক হবে, সেটা রিজেক্টেড। যদি সেটা বোথ ওয়ে বা ইফেক্টিভ বোঝায় বা সেটা লার্নার সেন্ট্রিক হয় তাহলে অ্যাকসেপ্টেড। এই জিনিসটাকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে। যখনই কোনো পেডাগজির কনসেপ্ট দেখতে পাবো, যখনই কোনো পেডাগজির প্রশ্ন সলভ করতে গিয়ে অপশন দেখতে পাবো, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই whether it is child-centric approach or teacher-centric approach. If it is child-centric approach, that means it is
positive concept. If it is teacher centric approach, that means it is negative. We should not accept the option. Clear? এবার একটু ইন ডিটেলস দেখবো আমরা। ফার্স্ট কি? লিসেনিং। লিসেনিং মানে কি বলা হলো? রিসেপটিভ স্কিল। থ্রু লিসেনিং we can receive some information. Through this skill, receptive skill or listening skill, we can receive some information. That's why it is called receptive skill first of all. তাহলে এটা রিসেপটিভ স্কিল। মোডটা কি? না ওরাল মোড। আমরা আগে বলেছি লিসেনিং আর স্পিকিং দুটো ওরাল। লিসেনিং আর স্পিকিং দুটো ওরাল বলাই হয়েছে। When we speak of listening, what we really mean is listening and understanding what we hear. আমরা যখন লিসেনিং এর কথা বলছি তখন শুধু শোনা বলছি না, কিন্তু লিসেনিং মিন্স লিসেনিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং। যেটা শুনলাম সেটা ঠিকঠাক বুঝলাম তো তবে গিয়ে কিন্তু লিসেনিংটা কমপ্লিট হচ্ছে। লিসেনিং মানে শুধু শোনা নয়, শোনার সাথে সাথে কি শুনলাম সেটা বুঝতে পারা। রাইট? এই লিসেনিং এর ক্ষেত্রে দু ধরনের সিচুয়েশনের কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে ইন্টারেক্টিভ সিচুয়েশন, একটা বলা হয়েছে নন ইন্টারেক্টিভ সিচুয়েশন। আচ্ছা, যে ইন্টারেক্টিভ সিচুয়েশনের কথা বলা হচ্ছে, তার মানে ইন্টারেক্টিভ সিচুয়েশনটা কি হবে? চাইল্ড সেন্ট্রিক হবে না টিচার সেন্ট্রিক হবে? বলো তোমরা। দুটো সিচুয়েশনের কথা বলা হচ্ছে, ইন্টারেক্টিভ আর নন ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভটা কিরকম হবে? চাইল্ড সেন্ট্রিক হবে না টিচার সেন্ট্রিক হবে ইন্টারেক্টিভটা? ইন্টারেক্টিভ সিচুয়েশনটা কেমন হবে? হ্যাঁ, একদমই ঠিক, চাইল্ড সেন্ট্রিক হবে। একটু আগে শব্দটা পেলাম, কি শব্দ পেলাম বলতো? কমিউনিকেশন। কমিউনিকেশন পেলাম না? শব্দটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন। যখন কমিউনিকেশনটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, যখন কমিউনিকেশনটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে নন ইন্টারেক্টিভ। ঠিক আছে? যখন সেটা ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে নন ইন্টারেক্টিভ। আর কমিউনিকেশনটা যখন বোথ ওয়ে হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টারেক্টিভ। আশা করি ক্লিয়ার হয়েছে। যখন কমিউনিকেশনটা ওয়ান ওয়ে বলছি তখন সেটা হচ্ছে নন ইন্টারেক্টিভ। কমিউনিকেশনটাকে যখন বোথ ওয়ে বলছি তার মানে সেটা ইন্টারেক্টিভ। তার মানে যেটা নন ইন্টারেক্টিভ সেটা হচ্ছে টিচার সেন্ট্রিক, আর যেটা ইন্টারেক্টিভ সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। ক্লিয়ার হচ্ছে না হয়নি? কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না হয়নি? আমি বলো আরেকবার, না হলে বোঝাবো। এটা তাহলে চাইল্ড সেন্ট্রিক, আর নন ইন্টারেক্টিভটা তার মানে টিচার সেন্ট্রিক। বেশ। হুম, তোমরা বলছো ক্লিয়ার হচ্ছে, বেশ ঠিক আছে। তাহলে ইন্টারেক্টিভটা হলো চাইল্ড সেন্ট্রিক আর নন ইন্টারেক্টিভটা হলো টিচার সেন্ট্রিক। ইন্টারেক্টিভে তার মানে কটা স্কোপ থাকছে? তিনটে স্কোপ থাকছে। টিচার সেন্ট্রিকে কটা স্কোপ থাকছে? একটা স্কোপ থাকছে। তিনটা কি কি আবারও বলছি? টিচার স্টুডেন্ট, স্টুডেন্ট টিচার, স্টুডেন্ট স্টুডেন্ট। চাইল্ড সেন্ট্রিক যখন হবে, টিচার সেন্ট্রিকের ক্ষেত্রে একটা স্কোপ কি? টিচার স্টুডেন্ট, একটা স্কোপ। এক্ষেত্রে একটা স্কোপ। তাহলে পরীক্ষার হলে যদি প্রশ্নগুলো আসে যেখানে প্রশ্নতে আমরা ইন্টারেক্টিভ সিচুয়েশনের কথা পাবো, নিশ্চয়ই সেটাই উত্তর হবে।
যেখানে আমরা নন ইন্টারেক্টিভ বা টিচার সেন্ট্রিকের কনসেপ্ট পাবো, সেটা নিশ্চয়ই উত্তর হবে না। এটুকুন তো ক্লিয়ার হলো এতক্ষণ পর্যন্ত বকবক করার ফলে, যেটা ইন্টারেক্টিভ হবে সেটার ধারণাটা হবে চাইল্ড সেন্ট্রিক, যেটা নন ইন্টারেক্টিভ হবে সেটার ধারণাটা হবে টিচার সেন্ট্রিক। চাইল্ড সেন্ট্রিক মানে তার গ্রহণযোগ্যতা আছে, টিচার সেন্ট্রিক মানে তার গ্রহণযোগ্যতা নেই। তাহলে মানে ইন্টারঅ্যাক্টিভ যে শব্দটা, সেই শব্দটা হয়ে গেল কি চাইল্ড সেন্ট্রিক শব্দ বা পজিটিভ শব্দ। যেগুলো চাইল্ড সেন্ট্রিক শব্দ হবে আমি সেই শব্দগুলোকে গ্রিন কালারে মার্ক করে দেবো তোমাদের বোঝার সুবিধার জন্য। যেগুলো চাইল্ড সেন্ট্রিক শব্দ হবে আমি সেগুলোকে গ্রিন কালারে মার্ক করে দেবো তোমাদের বোঝার সুবিধার জন্য। আর যেগুলো টিচার সেন্ট্রিক হবে সেগুলোকে আমি রেড কালারে মার্ক করে দেবো। ঠিক আছে, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। খাতায় সেইভাবে আইডেন্টিফাই করবে। একটা খাতাতে ফোল্ড করে নেবে, খাতাটাকে মাঝে একটা কলাম করে নেবে, দিয়ে বাদ দিকে লিখবে টিচার সেন্ট্রিক আর ডান দিকে লিখবে চাইল্ড সেন্ট্রিক। টিচার সেন্ট্রিকের ঘরে শব্দটা লিখে রাখবে নন ইন্টারেক্টিভ, আর চাইল্ড সেন্ট্রিকের ঘরে শব্দটা লিখে রাখবে ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন কোনটা? ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন মানে যেটা ফেস টু ফেস, ফেস টু ফেস, যেটা ফেস টু ফেস যে কনভারসেশনটা হচ্ছে, অথবা টেলিফোন কল যেটা হচ্ছে। ফেস টু ফেস যে কনভারসেশন হচ্ছে অথবা টেলিফোন কল যেটা হচ্ছে, যেখানে টেলিফোন কলে কি হয়, ফোন করলে আমিও বলছি, ওই পার্তে যে আছে সেও বলছে, দুজনে বলার সুযোগ পাচ্ছে। এই পার থেকে যে কথা বলছে আর ওই পারে যে রয়েছে দুজনেই কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে, দুজনেই কিন্তু পার্টিসিপেট করতে পারছে। ওটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশন। ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশন মানেই কিন্তু তার সাথে স্পিকিংটা জড়িয়ে আছে। তুমি যখন ভালো মতো বুঝতে পারবে তখনই না তুমি বলবে। তাহলে ইন্টারঅ্যাক্টিভ লিসেনিং সিচুয়েশন সেটা কিন্তু স্পিকিং এর সাথে রিলেটেড। ইন্টারঅ্যাক্টিভ সিচুয়েশনটা এত গুরুত্বপূর্ণ কেন? বিকজ ইউ ক্যান আস্ক ফর ক্লারিফিকেশন। তুমি জিজ্ঞাসা করতে পারো, স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, আরেকবার বোঝান। ইউ ক্যান আস্ক ফর রিপিটেশন। তুমি আবার, স্যার আবার বোঝান, আরেকবার বলুন। স্লোয়ার স্পিচ, ধীরে ধীরে বলুন, এই কথাগুলো বলা যায়। স্যার এটা বুঝতে পারলাম না, এটা কেন হলো, একটু ধীরে ধীরে বলুন। অর্থাৎ স্টুডেন্ট তার মতো করে কিন্তু সেখানে বোঝার সুবিধা পাচ্ছে। স্টুডেন্ট তার নিজের মতো করে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে, এখানে ফিডব্যাক দেওয়ার সুযোগ পাচ্ছে, অসুবিধা হলে জিজ্ঞেস করতে পারছে, আবার বলুন, বানানটা বলুন, ধীরে ধীরে বলুন, এইভাবে নিজের মতো করে সে কিন্তু শেখার সুযোগ পাচ্ছে। কিন্তু যখন সেটা নন ইন্টারেক্টিভ হয়ে যাচ্ছে, আচ্ছা তার মানে এটাকে আমরা বলে দিই ইন্টারেক্টিভ মানে সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক। বারবার লিখে দিচ্ছি আমি কিন্তু কথাটা যাতে গুলিয়ে না যায়। ইন্টারেক্টিভ মানে হলো চাইল্ড সেন্ট্রিক, তার মানে এটার গ্রহণযোগ্যতা আছে। নন ইন্টারেক্টিভ মানে কি হলো, টিচার সেন্ট্রিক। তার মানে এর গ্রহণযোগ্যতা নেই, উত্তরে অপশনে থাকলে আমরা উত্তর করব না। কোনগুলো নন ইন্টারেক্টিভ? কোনগুলো নন ইন্টারেক্টিভ হচ্ছে দেখো, রেডিও, টেলিভিশন, লেকচার, এগুলো হচ্ছে নন ইন্টারেক্টিভ। তুমি যখন রেডিও থেকে কোনো কিছু শোনো, তুমি কি রেডিওকে প্রশ্ন করতে পারো? নিশ্চয়ই পারো না। তুমি যখন রেডিওতে কোনো কিছু শোনো, টিভিতে কোনো কিছু দেখো, সিনেমা দেখো, তুমি প্রশ্ন করার স্কোপ কিন্তু পাও না। ওখানে পরপর পরপর চলতে থাকবে, তুমি বুঝতে পারলেও চলবে, না বুঝতে পারলেও চলবে। তুমি কখন এই রেডিও এটা কোনো কিছু বোঝালো, তুমি আরেকবার বলতে পারবে না যে আরেকবার বোঝান, কি আরেকবার বলুন, লিখতে পারলাম না, কি এটা কেন হলো। তোমার কথা কেউ শুনছে না, নন ইন্টারেক্টিভ তো। ফলে ইউ ক্যানট আস্ক ফর ক্লারিফিকেশন, ইউ ক্যানট আস্ক ফর স্লোয়ার স্পিচ, ইউ ক্যানট আস্ক ফর রিপিটেশন, ডোন্ট হ্যাভ দ্য অপরচুনিটি। এরকম কোনো সুযোগ কিন্তু লার্নার কাছে থাকছে না। এবার দেখো, অতীতে যখন ক্লাসরুমটা টিচার সেন্ট্রিক ছিল তখনও কিন্তু একই প্রবলেম হতো। স্টুডেন্টরা কিন্তু টিচারকে ভয়ে তারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করতো না বা করার সুযোগও পেত না। স্যার যেটা বলছেন সেটাই তারা শুনে চলে যেত। সো স্টুডেন্টস ওয়ার প্যাসিভ। ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশনের সাথে আরেকটা শব্দ যায়, সেটা হচ্ছে অ্যাক্টিভ।
কখন তুমি ইন্টারাকশন করবে? যখন তুমি অ্যাক্টিভ থাকবে, যখন লার্নার্সরা অ্যাক্টিভ থাকবে তখনই তারা প্রশ্ন করবে বা ইন্টারাকশন করার জন্য তারা অংশগ্রহণ করবে লার্নিং এ। কিন্তু যেটা নন ইন্টারাক্টিভ, যেটা টিচার সেন্ট্রিক, সেখানে লার্নাররা কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। তাহলে চাইল্ড সেন্ট্রিকে কি অ্যাক্টিভ থাকছে লার্নাররা, টিচার সেন্ট্রিক লার্নাররা কেমন ছিল? প্যাসিভ ছিল। ঠিক আছে? তাহলে ইন্টারেক্টিভ আর নন ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভ নন ইন্টারেক্টিভ। লিসেনিং হলো। স্পিকিং এর ক্ষেত্রে কি না, প্রথমে হচ্ছে স্পিকিং কিন্তু প্রোডাক্টিভ স্কিল। থ্রু স্পিকিং উই ক্যান প্রডিউস সামথিং নিউ, উই ক্যান সে সামথিং নিউ, দ্যাটস হোয়াই ইট ইজ প্রোডাক্টিভ স্কিলস। ওরাল মোডেই কিন্তু, হ্যাঁ মোডটা ওরালই থাকছে, কিন্তু এটা প্রোডাক্টিভ স্কিল। প্রোডাকশন যত ভালো হবে তার গুরুত্ব তত বেশি। ফলে স্পিকিং বা যে রাইটিং স্কিল আমাদের রয়েছে, এই দুটোর ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি, কারণ দুটোই প্রোডাক্টিভ স্কিল। এই দুটো স্কিলের মাধ্যমে আমরা কোনো কিছু প্রডিউস করতে পারি, খুব ইম্পর্টেন্ট দুটো স্কিলই। এবার প্রোডাক্টিভ স্কিল বললাম, যেটাকে বললাম স্পিকিং স্কিল। স্পিকিং মানে কিন্তু শুধুমাত্র কথা বলা নয়, আরো তার সাথে বেশি কিছু কিন্তু রয়েছে। শুধুমাত্র কথা বললেই সেটা স্পিকিং হলো না, সেটাকে অবশ্যই মিনিংফুল হতে হবে। তার নিশ্চয় একটা কোনো সিকোয়েন্স থাকবে ওয়ার্ডে, তাই না? ফলে শুধুমাত্র শব্দ উচ্চারণ করা মানে কিন্তু স্পিকিং নয়। স্পিকিং এর ক্ষেত্রে তিনটা সিচুয়েশন দেখানো হয়েছে, একটা হচ্ছে ইন্টারেক্টিভ, একটা পার্সিয়াল ইন্টারেক্টিভ, আর একটা হচ্ছে নন ইন্টারেক্টিভ। অলরেডি আমরা ইন্টারেক্টিভ আর নন ইন্টারেক্টিভ আলোচনা করে ফেলেছি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সিয়ালি ইন্টারেক্টিভ, মানে খানিকটা সুযোগ থাকবে আবার খানিকটা থাকবে না। ইন্টারেক্টিভে স্টুডেন্ট পুরোপুরি অ্যাক্টিভ, students can ask questions, students can ask for clarification, students can share their feedback in interactive classroom. In non-interactive classroom there are no such scope. Students can't ask questions or ask for repetition or ask for slower speech, no scope. In partially interactive কিছুটা স্কোপ কিন্তু থাকছে, পুরোটা ইন্টারেক্টিভ নয় আর পুরোটা নন ইন্টারেক্টিভ নয়। ধরো আজকের যে ক্লাসরুমটা, এটা অ্যাকচুয়ালি পার্সিয়ালি ইন্টারেক্টিভ, পুরোপুরি ইন্টারেক্টিভ নয় আবার পুরোপুরি নন ইন্টারেক্টিভও নয়, পার্সিয়ালি ইন্টারেক্টিভ। কেন পার্সিয়ালি ইন্টারেক্টিভ বলছি? আই ক্যান নট সি ইউর ফেস, আই ক্যান নট সি ইউর এক্সপ্রেশনস। আমি তো এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, বোঝাচ্ছি যন্ত্রের সামনে বসে বোঝাচ্ছি, তোমরা যন্ত্রের সামনে বসে শুনছো, আমি কিন্তু এক্সপ্রেশন গুলো বুঝতে পারছি না সরাসরি। বুঝতে পারলে কি পারলেন না আমাকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে, আমি এক্সপ্রেশন দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে গেস করতে পারছি না, ফেস টু ফেস হচ্ছে না। Which one is not face to face, it is partially interactive. ডিটেলস বলছি। একটা বলা হয়েছে ইন্টারেক্টিভ, ইন্টারেক্টিভটা আগেই বলেছি যেটা ফেস টু ফেস হবে, ইন্টারেক্টিভ মানে যেটা ফেস টু ফেস হবে সেটা ইন্টারেক্টিভ হবে। এছাড়াও টেলিফোন কলের কথা বলা আছে, সেটাও ইন্টারেক্টিভ বলা আছে, কারণ দুটো দেখিয়ে একসাথে কথা বলছে, শুনছে আর প্রশ্ন করছে, করা যেতে পারছে। পার্সিয়াল ইন্টারেক্টিভ কোনটা হচ্ছে এটা একটু আলাদাভাবে দেখতে হবে। পার্সিয়াল ইন্টারেক্টিভ কোনটা হচ্ছে না, যেখানে স্পিকার কিন্তু দেখতে পাচ্ছে না, ভালো করে জায়গাটা দেখো, স্পিকার কিন্তু অডিয়েন্সকে বা যারা শ্রোতারা দেখতে পাচ্ছেন না, তাদের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন দেখে কিন্তু তাদেরকে জাজ করতে পারছে না। এটা হচ্ছে পার্সিয়াল ইন্টারেক্টিভ, যেটা আজকের ক্লাসে তোমরা শুনছো, হয়তো মাঝে মাঝে দু একটা প্রশ্ন করছো বা কথা বলছো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, বা সেই মতো কিন্তু তারা স্টুডেন্টরা কিন্তু সবসময় কথা বলার সুযোগও পাচ্ছে না। এটা পার্সিয়াল ইন্টারেক্টিভ। আর নন ইন্টারেক্টিভ কোনটা? আগেই বলা হয়েছে নন ইন্টারেক্টিভ। নন ইন্টারেক্টিভ হচ্ছে কোনো রেকর্ডিং স্পিচ, যেটা কিন্তু কোনো স্পিচকে রেকর্ডিং করা হচ্ছে ব্রডকাস্টের জন্য। ধরো আজকে স্পিকিং এ যেহেতু কথা বলছি, সেহেতু আগেরটা লিসেনিং ছিল, রেডিও থেকে আমরা শুনছিলাম,
এবার রেডিওর জন্য কিছু তৈরি করছি, বা ধরো আমি এই ক্লাসটা নিজে বাড়িতে করে নিলাম, যে রেকর্ডিংটা তোমাদের প্রোভাইড করে দিলাম, সেটা নন ইন্টারেক্টিভ হয়ে যাবে। আমি এই মুহূর্তে কোথায় কথা বলছি না, ঠিক ইন্টারেক্টিভ সিচুয়েশনও নয়, আবার পুরোপুরি নন ইন্টারেক্টিভও নয়, কিন্তু মাঝামাঝি একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে আমার কথা বলছি। পার্সিয়াল ইন্টারেক্টিভ ক্লাসরুমে আমি এই মুহূর্তে স্পিকিং দিচ্ছি, কথা বলছি, আমার স্পিকিং স্কিল চলছে। কিন্তু যদি আমি এটা রেকর্ডিং করে নিতাম, দিয়ে ইউটিউবে আপলোড করে দিতাম বা রেডিও ব্রডকাস্টিং করতাম, সেক্ষেত্রে ওই যে নিজে নিজে রেকর্ডিং করছি বা বোঝাচ্ছি, সেটা হয়ে গেল কিন্তু তখন পুরোপুরি নন ইন্টারেক্টিভ, কারণ সামনে কোনো স্টুডেন্ট নেই বা তারা কিন্তু প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না। ঠিক ক্লিয়ার হয়েছে এতটা পর্যন্ত? ইন্টারেক্টিভ, পার্সিয়াল ইন্টারেক্টিভ, নন ইন্টারেক্টিভ ক্লিয়ার হয়েছে? বেশ, এবার যেটা আছে সেটা হচ্ছে রিডিং স্কিল। রিডিং স্কিলটা কিন্তু রিসেপটিভ স্কিল। রিডিংটা হচ্ছে রিসেপটিভ, আমরা ইনফরমেশন রিসিভ করি। রিডিংটা রিটেন মোড বলা আছে, কারণ যেটা লেখা থাকে সেটা পড়ি। এই মুহূর্তে স্ক্রিনে যেটা লেখা রয়েছে তোমরা সেটাই পড়তে পারছো, এটা পড়ে তোমরা এখান থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারছো। তাহলে রিডিং এর মাধ্যমে আমরা ইনফরমেশন রিসিভ করি, কিন্তু এটা রিটেন মোড, যেটা লেখা থাকে সেটাকে আমরা পড়ি। অ্যাকচুয়ালি এই যে স্কিলগুলো রয়েছে, এই স্কিলগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেভাবে ডেভেলপড হয় না, একটার সাথে একটা রিলেটেড। কিরকম? যখন আমরা বলছি জোরে জোরে পড়ো, এই যে জোরে জোরে পড়ার কথা বলছি, তখন পড়ছি, জোরে জোরে পড়তে যাচ্ছি যখন, তখন মুখে বলা হচ্ছে, স্পিকিং হচ্ছে, আবার দেখো সেই কথাটা নিজেও শুনতে পাচ্ছি। এই মুহূর্তে যদি আমি যেটা স্ক্রিনে লেখা রয়েছে সেটা জোরে জোরে পড়ি, রিডিং ইজ দ্য রিসেপটিভ স্কিল ইন দ্য রিটেন মোড। রিডিং হলো, দেখো স্পিকিংও হলো, আবার আমার কথাটা আমি নিজে শুনতেও পেলাম, দেখো লিসেনিংও হলো। এগুলো একটা ইন্টার রিলেটেড স্কিলগুলো, একটার সাথে একটা রিলেটেড স্কিল। একটা স্কিলের ডেভেলপমেন্টের সাথে অন্য স্কিলের কিন্তু রিলেশন রয়েছে। এবার দেখো আরেকটা, এখানে কয়েকটা টার্ম একটু জানতে হবে আমাদেরকে, রিডিং এর টাইপস গুলো জানতে হবে। যেমন প্রথমে বলা হচ্ছে সাইলেন্ট রিডিং এর কথা, খুব ইম্পর্টেন্ট। সাইলেন্ট রিডিং, সাইলেন্ট রিডিং কিসে ফোকাস করে? ফোকাসেস অন কনসেন্ট্রেশন। এগুলো একটু মনে রাখতে হবে। অনেক রকম রিডিং হয়, সাইলেন্ট রিডিং হয়, লাউড রিডিং হয়। আচ্ছা বেশ, বলছি। একটা প্রশ্ন এসেছে, রুদ্র মাইতি প্রশ্ন করছে যে যেটা আমরা টেলিফোন কল, সেটা পার্সিয়ালি ইন্টারাক্টিভ হচ্ছে না কেন? পার্সিয়ালি ইন্টারাক্টিভের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্টারাকশনের স্কোপ থাকছে, কিন্তু শিক্ষার্থী সবসময় ইন্টারাকশন করতে পারছে না, বা তার ডিরেক্টলি তার এক্সপ্রেশন দেখে বোঝার সুযোগ থাকছে না। এই মুহূর্তে যে ক্লাসটা হচ্ছে আমাদের, এখানে দেখো তোমরা কিন্তু সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছ না, আবার পুরোপুরি কথা বলা বন্ধ করাও নেই। যদি এটা একটা অফলাইন ক্লাস হতো, আমার সামনে বসে ক্লাস হতো তোমাদের, সেক্ষেত্রে তোমরা হয়তো আরো বেশি আমাকে প্রশ্ন করার সুযোগ পেতে, বা আমি এক্সপ্রেশন গুলো দেখার সুযোগ পেতাম, তখন সেটা হয়ে যেত পুরোপুরি ইন্টারেক্টিভ। এবার প্রশ্ন হচ্ছে টেলিফোন কলের ক্ষেত্রে তাহলে কি হবে? টেলিফোন কল যখন হচ্ছে তখন দুটো পক্ষই কিন্তু অ্যাক্টিভ রয়েছে। টেলিফোন কল যখন করা হচ্ছে তখন কিন্তু দুটো পক্ষই অ্যাক্টিভ রয়েছে, এবং একজন যখন কথা বলছে সাথে সাথে অন্যজন কিন্তু রেসপন্স করছে। এখন যে আমার ক্লাসটা চলছে, আমি তো এই পার থেকে বকবক করে চলেছি, ওই পারে যারা বসে রয়েছে তারা কি আদৌ শুনছে আমার কথা বা শুনছে না, আমি তো সেটা সাথে সাথে ভেরিফাই করতে পারছি না, বা সাথে সাথে তারা আমার কথার সাথে তার কথা উত্তর দিতে পারছে না। এই মুহূর্তে যদি স্পিকিংটা খুলে দেওয়া হতো, দেখা গেলো আমি কথা বলছি, তোমরাও সাথে কথা বলার সুযোগ পাচ্ছ, তাহলে সেটা হয়ে যেত ইন্টারাক্টিভ ক্লাসরুম। ওখানে আরেকটা ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে যে এক্সপ্রেশন দেখার স্কোপটা থাকছে না, কিন্তু শুধু এক্সপ্রেশন দেখার স্কোপটা ধরে আমরা কিন্তু এটাকে ইন্টারাক্টিভ বা নন ইন্টারাক্টিভ বলতে পারছি না, বা পার্সিয়াল ইন্টারাক্টিভ বলতে পারছি না। ওটা একটা তার পয়েন্ট, যে যদি সেটা ইন্টারাক্টিভ ক্লাসরুম হয়, জেনারেলি সেটাতে আমরা ফেস টু ফেস দেখতে পাই, ক্লাসরুম যেটা হয় সেখানে আমরা এক্সপ্রেশন দেখার সুযোগ পাই। টেলিফোনের ক্ষেত্রেও কিন্তু ইন্টারাক্টিভের মধ্যে এই কারণে রাখা হচ্ছে, দুটো প্রান্তে যারা রয়েছে তারা কিন্তু একই সাথে কথা বলার সুযোগ পাচ্ছে।
প্রশ্ন উত্তর পর্ব চলছে, আলোচনা পর্ব চলছে, কিন্তু এই মুহূর্তে ক্লাসরুমের ক্ষেত্রে কিন্তু সেই স্কোপটা আমাদের নেই। আমরা ইউটিউবে একটা লাইভ ক্লাস করছি, সেখানে কিন্তু আমরা সরাসরি কথা বলতে পারছি না। এই মুহূর্তে যে ক্লাস করছি সরাসরি কথা বলতে পারছি না। হয়তো খানিক খানিক পরে আমরা একটু চ্যাট বক্সে একটা প্রশ্ন দিলাম, কিছু করলাম, কিন্তু সেটা সবসময় রিয়েল টাইম হবে তা নাও হতে পারে। টেলিফোনের ক্ষেত্রে কিন্তু সেটা হয়, যে কারণে টেলিফোন কলটাকে বা ভিডিও কনফারেন্সিং যেগুলো হয় সেগুলো সবই কিন্তু ইন্টারেক্টিভ। এই মুহূর্তে যদি এমনটা হতো, এই ক্লাসরুমটাকে ইন্টারেক্টিভ করতে হলে আমরা যদি এমনটা করতাম যে সবার অডিওগুলো ওপেন করা আছে, সবার ভিডিওগুলো ওপেন করা আছে, যেটাতে অ্যাকচুয়ালি আমাদের মিটিং হয় কোনো কিছু, গুগল মিটিং বা এর মাধ্যমে যখন আমরা মিটিং হয় বা বড় বড় যে কনফারেন্সিং গুলো হয়, মুখ্যমন্ত্রীরা যে বিভিন্ন ডিএমদের সাথে মিটিং করছে, এগুলো সব কিন্তু ইন্টারেক্টিভ থাকে। কেন? ওখানেও কিন্তু অনলাইনেই করছে, কিন্তু সবার ভিডিও অন করা আছে, স্পিকার অন করা আছে, একই সাথে সবাই কথা বলতে পারবে, সবাইকে দেখা যাচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যেটা বলছিলাম যে রিডিং এর টাইপস, তার মধ্যে একটা সাইলেন্ট রিডিং আর একটা লাউড রিডিং। সাইলেন্ট রিডিং মানে যেখানে ছেলে মেয়েদেরকে চুপচাপ পড়তে বলা হয়। এটা ক্লাসের মধ্যে ইংলিশের ক্ষেত্রে পড়ানোর যে প্রথম ধাপ, সেটা হচ্ছে লাউড রিডিং। লাউডলি স্টুডেন্টদেরকে পড়তে বলা হয়, কিন্তু সেটা লিমিটেড ওয়েতে, একজন দুজন তিনজন চারজন ম্যাক্সিমাম আমি স্টুডেন্টকে পড়াতে পারবো, লাউড রিডিং করাতে পারবো। কিন্তু এট দ্য সেম টাইম যতজন বসে রয়েছে সবাইকে তুমি একসাথে কিন্তু সাইলেন্ট রিডিং করাতে পারবে। একটা তো 40 মিনিটের ক্লাস, তুমি যদি সবাইকে দিয়ে লাউড রিডিং করাও, 2 লাইন করে হবে, 3 লাইন করে পড়বে, তাতেই দেখো 40 মিনিট কাভার করে যাবে, সবার পড়া হয়তো হবে না। কিন্তু ওই 3 মিনিট বা 4 মিনিট সময় কিন্তু সবাইকে দিয়ে একসাথে লাউড রিডিং সাইলেন্ট রিডিং করানো যাবে। সাইলেন্ট রিডিং যারা একটু, আমরা মূলত গল্পের বই পড়ি বা যেটা আমাদের পড়তে ভালো লাগে, ইন্টারেস্টিং কোনো টপিক, ওগুলো আমরা দেখবো জেনারেলি সাইলেন্ট রিডিং করি। কারণ যেটাতে আমার কাছে ইন্টারেস্টেড, যে বিষয়টার উপর বা যেটা আমার কাছে ইন্টারেস্টিং ম্যাটার, সাবজেক্ট ম্যাটার, সেটাতে অ্যাকচুয়ালি কি হবে, আমার কনসেন্ট্রেশন পাওয়ারটা বেশি থাকবে। গল্পের বই পড়ছি, পড়তে ভালো লাগে গল্পের বই, গল্পের বই পড়তে আমাদের ভালো লাগে, সেখানে গল্পের বইয়ের প্রতি আমরা ইন্টারেস্টেড হয়ে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটা অনেক বেশি থাকে, সেটা আমি সাইলেন্টলি পড়ি সেই জন্য। লাউড রিডিং কখন হচ্ছে? বাড়িতে বলে না জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়তে কেন বলে? কারণ প্রোনাউন্সিয়েশনটা যাতে ঠিক হয়, এগুলো একটু মনে রাখতে হবে। সাইলেন্ট রিডিং কিসের উপর গুরুত্ব দেয়? কনসেন্ট্রেশনের উপরে। লাউড রিডিং কিসের উপর গুরুত্ব দেয়? প্রোনাউন্সিয়েশনের উপরে। আরো দুটো রয়েছে, একটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং, একটা এক্সটেন্সিভ রিডিং। নামটা শুনে বুঝতে পারছো, ইন্টেন্সিভ, যেখানে তোমার খুঁটিয়ে 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 পড়ার কথা বলা হচ্ছে। ইন্টেন্সিভ, তীব্র, খুব ধরে ধরে পড়া, খুঁটিয়ে পড়া যেটা আমরা বলি। এভরি ভোকাবুলারি, প্রত্যেকটা ভোকাবুলারি সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, এভরি ভোকাবুলারি বলা আছে, প্রত্যেকটা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম বুঝবে যাতে ঠিকঠাক করে সেটা বোঝা যায়। এক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ ভোকাবুলারি একটা কনসেপ্ট আমরা পাচ্ছি। ভোকাবুলারি অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে। অ্যাক্টিভ কখন হবে না, ধরো তুমি খবরের কাগজ পড়ছো, উদাহরণটা যদি সহজভাবে দিই, অনেকে আমাদের খবরের কাগজ পড়ার, নিউজ পেপার পড়ার নেশা আছে, বা বাড়িতে অন্য কেউ পড়তে আমরা দেখেছি। কিছু কিছু ব্যক্তি আছেন 0.5 ঘন্টায় পুরো পেপারটা পড়ে দেন। অ্যাকচুয়ালি তিনি কি পড়েন? হেডলাইন্স গুলো পড়েন। হেডলাইন্স গুলো পড়েন, কোনো কোনো ক্ষেত্রে খুব ভালো লাগলে একটু ভিতরে 2-4 লাইন পড়ে নেন। মূল জিনিসটা কি, পুরো পেপারটাকে 0.5 ঘন্টায় কিন্তু পড়া হয়ে গেল। এটা একটা পড়া ধরন হতে পারে। আর একটা পড়ার ধরন হতে পারে, সকালে চা খেতে খেতে 2-2.5 ঘন্টা পেপার পড়লেন, মাত্র 1টা বা 2টা পাতা পড়া হয়েছে। আবার দুপুরে খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে একটু পেপারটা চাই, রাত্রে আবার একবার পেপারটা চাই। খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন, প্রত্যেকটা লাইনকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন, প্রত্যেকটা খবরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন। দুভাবে আমরা পড়তে পারি। ইন্টেন্সিভ রিডিং হচ্ছে ওই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, অনেকক্ষণ সময় লাগবে, এবং ভালো করে বুঝে বুঝে পড়া, শব্দগুলোকে ভালো করে দেখা, এবং যখনই খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে বুঝে পড়ছি না, ওই শব্দগুলোকে আমরা পরবর্তীকালে অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। সেই জন্য অ্যাক্টিভ ভোকাবুলারি বলা হচ্ছে। ভোকাবুলারি মানে রিলেট টু ওয়ার্ডস, সেটাই ভোকাবুলারি। শব্দগুলোকে যদি তুমি বুঝে বুঝে পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে সেই শব্দগুলো নিয়ে পরবর্তীকালে আবার অন্য কোথাও কাজে লাগানো যাবে, ব্যবহার করতে পারবো। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড অ্যাক্টিভ ভোকাবুলারি। এক্সটেন্সিভ রিডিং কি হচ্ছে? রিডিং স্পিডটা বেড়ে যাচ্ছে লার্নিং এর। লার্নারের রিডিং স্পিড, দ্রুত পড়তে পারছে, পড়ার ক্ষেত্রে তার ফ্লুয়েন্সি তৈরি হচ্ছে, ঝটপট ঝটপট করে পড়ে দিতে পারছে। লার্নার অ্যাটেনশনটা কোন দিকে? লার্নার্স অ্যাটেনশন ইজ অন দ্য মিনিং, নট অন দ্য ভোকাবুলারি। ভালো করে পড়বে কথাগুলো।
এখানে মানেটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, নট ভোকাবুলারি। ভোকাবুলারির উপরে কে গুরুত্ব দিচ্ছে? ইন্টেন্সিভ রিডিং। খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে, প্রত্যেকটা শব্দ তার মানে বুঝে বুঝে পড়তে হচ্ছে। এক্সটেন্সিভে তাড়াহুড়ো পড়ে নিলাম, মোটামুটি খবরটা বুঝে গেলাম, ও আচ্ছা এই ব্যাপার। দ্যাট মিনস অ্যাটেনশন ইজ অন দ্য মিনিং। কি বলতে চেয়েছে মানেটা বুঝে নিলে কাজ হয়ে যাবে, অত খুঁটিয়ে পড়ার দরকার নেই। যেটা আমরা এতদিন অ্যাকচুয়ালি করতাম, এক্সটেনশন রিডিং কখন করেছি? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজে গিয়ে তাড়াহুড়ো করে প্রচুর পড়া পড়ে নিয়েছি, ও মোটামুটি হয়ে গেছে, চল লিখে দেবো, মানেটা বুঝে নিয়েছি, ঠিক আছে। আমাদের টেটের ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিভ রিডিং দিতে হবে, খুঁটিয়ে 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 প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা টার্মকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, খুঁটিয়ে পড়তে হবে, তবে গিয়ে টেট পাস করা যাবে। টেটের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট বেশি হবে? ইন্টেন্সিভ রিডিংটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আর যারা এক্সটেন্সিভ রিডিং করবে তাড়াহুড়ো একটু পড়ে চলে যাবে, এই ব্যাপার, তাদের কিন্তু হবে না। খুব ইম্পর্টেন্ট দুটো শব্দ, স্কিমিং একটা শব্দ, একটা হচ্ছে স্ক্যানিং শব্দ। এবার তোমরা বলবে কোনটা স্কিমিং আর কোনটা স্ক্যানিং, কোনটা ইন্টেন্সিভ কোনটা এক্সটেন্সিভ, তোমরা বলবে। স্কিমিংটাকে কার ঘরে রাখবো? আমি মানেটা বলে দিচ্ছি। স্কিমিং ইজ এ রিডিং টেকনিক ইন হুইচ এ রিডার রিডস থ্রু দ্য টেক্সট কুইকলি টু সি হোয়াট ইট ইজ অ্যাবাউট। খুব দ্রুত একজন পাঠক টেক্সটটা পড়ে দিচ্ছেন শুধু দেখার জন্য কি আছে এটাতে। রিডিং সামথিং কুইকলি। স্কিমিং মানে হচ্ছে রিডিং সামথিং কুইকলি, খুব দ্রুত কোনো কিছু পড়ে দেওয়া। তার মানে এটা কোন ধরনের রিডিং বলবো? স্কিমিংটাকে তার মানে কোন ধরনের রিডিং বলতে পারি আমরা, বলো দেখি। খুব দ্রুত একটা টেক্সটকে পড়ে দেওয়া হচ্ছে, যেখানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার কোনো ব্যাপার নেই, ডিটেলস পড়ার দরকার নেই, মোটামুটি মানেটা বোঝা, আচ্ছা এটা এই খবর হচ্ছে। আমরা করি না অনেক সময়, ফর্ম বেরোলে বা নোটিফিকেশন বেরোলে তাড়াহুড়োকে দেখে বুঝি এই বলতে চেয়েছে, দিয়ে পরে প্রশ্ন করি, স্যার তাহলে কত ঘন্টা পরীক্ষা হবে, স্যার কতগুলো প্রশ্ন থাকবে? অ্যাকচুয়ালি আমরা স্কিমিং করে দিয়েছি, এক্সটেন্সিভ রিডিং করেছি, এক্সটেন্সিভ। স্কিমিং মিন্স এক্সটেন্সিভ রিডিং, সেটা হচ্ছে স্কিমিং। আর স্ক্যানিং কোনটা? খুঁটিয়ে 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 পড়া। স্ক্যানিং স্ক্যানিংটা হচ্ছে খুঁটিয়ে, যখন আমরা কোনো কিছু স্ক্যান করি, তুমি একটা পাতাকে স্ক্যান করতে দিলে, পাতাটা যা যেমনটি আছে তেমনটি কিন্তু স্ক্যানে উঠে যায়। খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা একটা, যদি তুমি দেখবে পাতার উপরে যদি একটা বিন্দু তুমি পেনে করে দাগ দিয়ে দাও, সেটা দেখবে স্ক্যানিং এ উঠে গেছে। স্ক্যানিং মানে প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে করা, অর্থাৎ ইন্টেন্সিভ। এই নামগুলো সবসময় চেঞ্জ করে দেয়। স্ক্যানিং মানে ইন্টেন্সিভ রিডিং। পরীক্ষাতে তুমি ইন্টেন্সিভ এক্সটেন্সিভ পড়ে গেছো, আর পরীক্ষায় হয়তো স্কিমিং বা স্ক্যানিং দিয়ে দিয়েছে, তাহলে প্রশ্নটা পৃথিবীর বাইরে থেকে এসেছে? না, তা নয়। স্কিমিংটাই হচ্ছে এক্সটেন্সিভ, আর স্ক্যানিংটাই হচ্ছে ইন্টেন্সিভ। বিভিন্ন নামে প্রশ্ন ভাষাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসে। এখানে একটা কথা বলা আছে, স্ক্যানিং ইজ এ সিলেক্টিভ রিডিং অ্যাপ্রোচ। সকালে ঘুম থেকে উঠে আগে জেলার খবরগুলো দেখে নিলাম, রাজনীতির খবরগুলো দেখে নিলাম, আর বিকেলে খাওয়া দাওয়ার পর একটু খেলাধুলা বা যে জেলার খবর আছে সেগুলো পড়ি, আবার রাত্রে শোয়ার আগে হয়তো বাকি যে খবরগুলো রয়ে গেল সেগুলো পড়ি। অর্থাৎ সিলেক্টিভ অ্যাপ্রোচ। তবেই না তুমি খুঁটিয়ে খুঁটিয়ে করতে পারছো। পুরোটা তো পড়বো না, সিলেক্টিভ একটা পার্টিকুলার জায়গা পড়বো, তো ভালো করে পড়বো। তার মানে স্কিমিং এ অনেকটা টেক্সট পড়া হবে কম সময়ে, স্ক্যানিং এ অনেকটা সময়ে অল্প টেক্সট পড়া হবে। একটা কোয়ান্টিটির কথা বলে, একটা কোয়ালিটির কথা বলে। এক্সটেন্সিভ রিডিংটা কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটির কথা বলে, এক্সটেন্সিভ রিডিং কোয়ান্টিটি, আর এটা কোয়ালিটির কথা বলে। ঠিক আছে, স্কিমিংটা কোয়ান্টিটির কথা বলে, স্ক্যানিংটা কোয়ালিটির কথা বলে। কোয়ান্টিটি, আর এটা কোয়ালিটির কথা বলে। বেশ, আরেকটা আমাদের রয়ে গেল, সেটা হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং এর মাধ্যমে আমরা প্রডিউস করতে পারি, রাইটিং স্কিলকে বলা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল।
আর এটা রিটেন, রিডিংটাও রিটেন ছিল, এটাও রিটেন। মনে রাখতে হবে এটাও কিন্তু হার্ডেস্ট। রাইটিংটা কিন্তু সব থেকে কঠিন। একটা ছোট শিশুকে কখনোই কিন্তু প্রথমে লিখতে দেওয়া হয় না। প্রথমে সে কিছুদিন কথা শোনে, তারপর আস্তে আস্তে কথা বলতে শেখে, তারপর তাকে হাতে খড়ি করে শেখানো হয়। তাহলে প্রথম শুনলো, তারপর বললো, তারপর মাঝে বই পড়তে শেখে, সবার শেষে তাকে হাতে খড়ি দেওয়া হয় লেখার জন্য। প্রথমে বাড়ির বড়দের কথা শুনে, তারপর বলতে শেখে, তারপর ছড়ার বই, এইসব বইগুলো পড়তে শিখে, অনেক বড় হলে তারপর সবার শেষে কিন্তু লিখতে শিখে। কেননা রাইটিংটা একটু জটিল তুলনামূলক, অন্যান্য স্কিলের থেকে এটা কিন্তু একটু টাফ। লেখা মানে কিন্তু শুধু লেখা নয়, এখানে কথা বলা আছে যে লেখা মানে কিন্তু ইট ইজ নট জাস্ট এ গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ স্পিচ। যেটা বললাম সেটা লিখে দিলাম এমনটা কিন্তু নয়। লেখার সাথে কিন্তু একটা স্ট্রাকচার শব্দ জড়িয়ে আছে, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। লেখা মানে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। ফলে বলা বা লেখা দুটোই জটিল কাজ। প্রোডাক্টিভ স্কিল মানেই তো জটিল। যেখানে প্রোডাকশন হবে ফ্যাক্টরিতে, সেই প্রসেসটা তো জটিল হবেই। লিসেনিং বা রিডিং অনেক সোজা, রিসিভ করছি ইনফরমেশন, কারোর কেউ কিছু বলছে সেটা শুনছি, বা বই লেখা আছে সেটা পড়ছি। ফলে লিসেনিং বা রিডিংটা তুলনামূলকভাবে সোজা, রিসেপটিভ স্কিলস। প্রোডাক্টিভ স্কিলের মধ্যে, দুটোর মধ্যে কিন্তু রাইটিং স্কিলটা একটু টাফ। দেখো আরেকবার, এটা একটু ছকের মধ্যে দেখানো হয়েছে। স্কিলকে দুভাগে দেখানো হয়েছে, রিসেপটিভ আর প্রোডাক্টিভ। রিসেপটিভের হয়ে গেল লিসেনিং, আর রিডিং হচ্ছে রিসেপটিভ স্কিল। এটা হচ্ছে ওরাল, দেখো আবার হয়ে গেল। আমি যদি এখানটা লিখে দিই ওরাল, তাহলে দেখো স্পিকিংটা ওরাল, লিসেনিংটা ওরাল হয়ে গেল। এটা যদি রিটেন মোডে লিখি, তাহলে রাইটিংটাও রিটেন হলো, রিডিংটাও রিটেন হলো। স্কিলের পুরো ছকের মাধ্যমে স্কিলটা পুরো দেখানো হয়েছে এখানে দেখো। রিসেপটিভ লিসেনিং আর রিডিং রিসেপটিভ স্কিল, প্রোডাক্টিভ স্পিকিং আর রাইটিং। প্রথম যেটা আছে লিসেনিং বা স্পিকিং, সেটা ওরাল মোডে, আর রিডিং বা রাইটিং সেটা হচ্ছে রিটেন মোডে। কোনো প্রশ্ন থাকলে বলো এতদূর পর্যন্ত। কোনো প্রশ্ন আছে বোঝার ক্ষেত্রে? কোনো অসুবিধা আছে নাকি ঠিকঠাক বুঝতে পারছো? একটু রেসপন্স করো, ঠিকঠাক বোঝা গেল না গেল না? রিসেপটিভ, প্রোডাক্টিভ। অ্যাক্টিভ প্যাসিভের কনসেপ্টটা বিভিন্ন রকম। প্রথম কথা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা এখন অ্যাক্টিভিটি বেসড এডুকেশন সিস্টেম। অ্যাক্টিভ জিনিসটাই মানে সক্রিয়, সক্রিয়তা ভিত্তিক শিখন। দেখবে এখনকার বইগুলোতে, সুজাতা তুমি খেয়াল করেছো হয়তো, যে বইগুলোতে এখন অনুশীলনী বা এক্সারসাইজ এই ধরনের কথাগুলো নেই। এখন লেখা আছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3, এগুলো লেখা থাকে। এখন অ্যাক্টিভিটি বেসড লার্নিং সিস্টেম। অ্যাক্টিভিটি বেসড লার্নিং সিস্টেম মানে both the teachers and the students both will be active in the classroom. Both the teachers and the students will participate actively in the teaching learning process. এটাই হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ মানে তো জানো, যেটা নিষ্ক্রিয়, যেটা টিচার সেন্ট্রিক এডুকেশন সিস্টেমে ছিল, স্টুডেন্টরা নিষ্ক্রিয় ছিল, সেটা নিষ্ক্রিয়। আর একটা কথা এখানে বলা হয় যে অ্যাক্টিভ ভোকাবুলারি, প্যাসিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি মানে যে ভোকাবুলারি, যে শব্দটা তুমি শিখে পরবর্তীকালে ব্যবহার করতে পারবে আবার, যেটা আমাদের স্ক্যানিং এর ক্ষেত্রে হয়, ইন্টেন্সিভ রিডিং এর ক্ষেত্রে হয়। আর একটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি, মানে আমি শব্দটা দেখিনি, তাড়াহুড়ো করে টেক্সটটা পড়ে মোটামুটি বুঝে গেলাম ও এই ব্যাপার। তাহলে ওখানে ঠিক কি যে শব্দ রয়েছে সেটা পরবর্তীকালে আর কিন্তু আমি ব্যবহার করতে পারবো না সেই শব্দটাকে তুলে নিয়ে। ওই জন্যটাকে বলছে প্যাসিভ ভোকাবুলারি। কখন হচ্ছে? স্কিমিং বা এক্সটেন্সিভ রিডিং এর ক্ষেত্রে হচ্ছে। ক্লিয়ার হয়েছে সুজাতা? আমরা যখন স্টোরি বুক পড়ি, দেখো স্টোরি বুক পড়ার ক্ষেত্রে লাউড রিডিং হতে পারে, সাইলেন্ট রিডিং হতে পারে। তোমাদের ক্লাস, স্কুলে দেখবে ক্লাস হয়, ইংলিশের ক্লাস, এটা হচ্ছে গ্রামারের ক্লাস। ইংলিশের এটা টেক্সটের ক্লাস, এটা স্টোরি বলার ক্লাস, এটা রাইটিং এর ক্লাস, এরকম করে ভাগ করা থাকে। এখন একটা স্টোরিকে যদি কোনো স্যার বললেন যে তুমি জোরে জোরে পড়ো স্টোরিটা, লাউড রিডিং হলো।
জেনারেলি আমরা স্টোরি কিন্তু সাইলেন্ট রিডিং এর মাধ্যমে পড়ি, কারণ গল্প পড়তে আমাদের প্রচুর এনার্জি থাকে, প্রচুর আমাদের এক্সাইটমেন্ট থাকে, আমরা ইন্টারেস্টেড হই গল্প বইয়ের প্রতি। যে বিষয়ে আমাদের ইন্টারেস্ট বেশি রয়েছে তাহলে অটোমেটিক কনসেন্ট্রেশন ভালো থাকবে, আর আমাদেরকে জোরে জোরে পড়ার দরকার হয় না। স্কুলে অ্যাকচুয়ালি স্যার কি করেন, পড়াটা আমাদের শেখান, কি করে পড়তে হয়, রিডিং হ্যাবিট গঠন করতে হয়, কি করে কোনো শব্দকে প্রোনাউন্স করতে হয়, প্রোনাউন্সিয়েশন যাতে সঠিক হয়, এই ব্যাপারগুলো থাকে, তখন উনি আমাদের লাউড রিডিং করান। ঠিক আছে, বেশ। এবার আমরা এখানে কয়েকটা কোশ্চেন একটু দেয়া রয়েছে, চেষ্টা করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেছি। সুজাতা বলছে যে 4টা স্কিলের মধ্যে কোনটা অ্যাক্টিভ বা কোনটা প্যাসিভ বুঝতে পারলাম না। প্রথম কথা, স্কিলগুলোকে আমরা কখনোই অ্যাক্টিভ প্যাসিভ দিয়ে দেখাইনি। অ্যাক্টিভ প্যাসিভ শব্দটা জড়িয়ে আছে টিচার সেন্ট্রিক বা চাইল্ড সেন্ট্রিক এই কনসেপ্টটার সাথে। আমাদের যখন টিচার সেন্ট্রিক কনসেপ্ট নিয়ে আমি করব, তখন দেখা যাবে যে আমাদের লার্নার তো পুরোপুরি প্যাসিভ হয়ে যায়, তখন অ্যাক্টিভিটির কোনো বা অ্যাক্টিভনেসের কোনো কথাই থাকে না। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেমে এসে লার্নার্সকে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার কোনো স্কিলকে এভাবে বলা যায় না যে লিসেনিংটা অ্যাক্টিভ স্কিল না প্যাসিভ স্কিল, এভাবে বলা যায় না। এখন দেখতে হবে যে সে কোন ক্লাসরুমে রয়েছে। যদি সে ইন্টারেক্টিভ ক্লাসরুমে থাকে, তাহলে সেটা যদি ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন হয়, তখন সে স্পিকিং এর স্কোপ থাকছে। ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন আমি একটু আগেই বললাম। ইন্টারেক্টিভ লিসেনিং সিচুয়েশন যখন হলো, তখন লার্নার তো বলার সুযোগ পাচ্ছে, তার জন্য ইন্টারেক্টিভ বলা হচ্ছে, তখন সেই লিসেনিংটা হয়ে গেল অ্যাক্টিভ, অ্যাক্টিভিটি বেস ক্লাসরুমে লিসেনিং হলো। যদি সেটা নন ইন্টারেক্টিভ হয়, আমি রেকর্ডিং শুনছি, নন ইন্টারেক্টিভ লিসেনিং, সেক্ষেত্রে কিন্তু আমি বলার সুযোগ পাচ্ছি না, তার জন্য তো নন ইন্টারেক্টিভ হচ্ছে। ফলে যে কোনো স্কিল ইন্টারেক্টিভ হতে পারে, নন ইন্টারেক্টিভ হতে পারে। লিসেনিং বা স্পিকিং ইন্টারেক্টিভ হতে পারে বা নন ইন্টারেক্টিভ হতে পারে, সেটা আমরা দেখবো ইয়েতে শুরুতে দেখিয়েছি, ইন্টারেক্টিভ সিচুয়েশন, নন ইন্টারেক্টিভ সিচুয়েশন, তাই না? বেশ, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, আমরা দেখব এবং দেখবো যে কি করে সলভ করতে হয় সেটা একটু দেখে নেব। স্টুডেন্টস নিড টু ব্রেনস্টর্ম আইডিয়াস, organize, draft, edit, and revise their work is a process which reflects। এই যে কাজটা আমরা করব, এটা অ্যাকচুয়ালি কোন স্কিলের মধ্যে কাজটা হবে? আমি খুব ডিটেলসে যাব না, আমি জাস্ট একটু ধরিয়ে দেবো কি করে উত্তর করতে হয় সেটা। তারপরে আবার এগুলো যখন আমরা ক্লাসে পড়বো নর্মালি, তখন এখানে প্রচুর কথা বলা আছে। এখন হয়তো তোমাদের মধ্যে কিছু কিছু প্রশ্ন আরো থেকে যাচ্ছে, থেকে যাওয়াটাই স্বাভাবিক, যেহেতু প্রথমবার তোমরা ক্লাস করছো, বা ল্যাঙ্গুয়েজ স্কিল এটা মাঝ থেকে নেওয়া হয়েছে, একটা অংশ নেওয়া হয়েছে। এর আগে কিন্তু আরো ইউনিট অংশ রয়েছে, সেগুলো যদি আমরা একটু ভালো করে জানি তখন এগুলো ক্লিয়ার হবে যে অ্যাকুইজিশন, লার্নিং, এই শব্দগুলোর সাথে তো আমরা এখন পরিচিত হইনি, ফলে কিছু কিছু অস্পষ্টতা থাকবে। আর ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু মাঝের দিকের ইউনিট, এর আগে অনেকগুলো কথা ছিল, ফলে একটু তোমাদের গ্যাপ মনে হতে পারে এখন। তবু আমি বলছি যেটুকু বুঝলে সেখান থেকে উত্তর দেওয়া যাবে। দেখো একটা কথা বলেছে, বা আমি ধরো কিছু এখন পড়িনি, আজকে ক্লাসটা করিনি, তাও আমি উত্তর দিতে পারবো কিভাবে? দেখো এখানে বলা হয়েছে, দেখো অর্গানাইজ করা, এখানে ড্রাফটের কথা বলা আছে, এডিটের কথা বলা আছে, এগুলো কোথায় করা যায়? তুমি কোনোদিন কথা বলে এডিট করতে পেরেছো? ভেবে দেখো তো। শোনাটাকে এডিট করা যাবে? আমি শুনলাম, এডিট করে আবার অন্য কথা শুনলাম। বলাটাকে এডিট করে আবার অন্য বললাম। লেখাটাকে এডিট করে আবার অন্য ভাবে পড়লাম, হয় না? দেখো এডিটটা কোথায় করতে পারি? রাইটিং স্কিলে করতে পারি। ফলে পরীক্ষার উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। আমি বললাম না, ইন্টেন্সিভ রিডিং করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে, অ্যাক্টিভ ভোকাবুলারি, এই সব শব্দগুলো দেখবো, সব শব্দগুলো খুঁটিয়ে 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 দেখতে গিয়ে দেখছি এডিট শব্দ একটা এর মধ্যে ঢুকে আছে। এডিট কার ক্ষেত্রে করা যায়? একমাত্র রাইটিং স্কিলে করা যায়, আর কোথাও এডিট হয় না। হয়ে গেল উত্তর। খুব সোজা, কিন্তু বুঝে করতে হবে।
ল্যাঙ্গুয়েজ স্কিলস আর বেস্ট লার্ন। ল্যাঙ্গুয়েজ স্কিল কখন ভালো শেখা যায়, কখন স্কিল ডেভেলপমেন্টটা ভালো হবে ল্যাঙ্গুয়েজের? ল্যাঙ্গুয়েজের স্কিল ডেভেলপমেন্ট কখন ভালো হবে? অনলি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্টস। শুধু পরীক্ষা দেবো, অ্যাসাইনমেন্ট করব, তখন হবে? ইফ দে আর টট ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, একত্রিত ভাবে যদি তাদের শেখানো হয়, উইথ দ্য হেল্প অফ চ্যালেঞ্জিং অ্যান্ড মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিলস, মেকানিক্যাল ওয়েতে শেখানো হয়, যান্ত্রিক উপায়ে শেখানো হবে। when they are introduced in isolation, কি হবে? এই তো উত্তর দিয়ে দিয়েছে, শবনম উত্তর দিয়েছো, দোয়েল, সুজাতা, হাসিনুর, সন্তু, সকলে উত্তর দিচ্ছ, সকলে উত্তরে বলছো বি। ভেরি গুড। ইন্টিগ্রেটেড ম্যানার, আমি আগেও বলেছি একটা কথা, যে চারটা স্কিল একটার সাথে একটা জড়িয়ে আছে, কিন্তু ইন্টিগ্রেটেড ওয়েতে আছে। যখন তুমি বই পড়ছো, পড়তে গিয়েও বলা শোনা হয়ে যাচ্ছে, আবার যখন লিখতে যাচ্ছ তখনও কিন্তু বাকি স্কিলগুলো ডেভেলপমেন্ট হলেই তবে লেখার স্কিলের ডেভেলপমেন্ট হবে। ফলে ইন্টিগ্রেটেড ওয়েতে, একে অপরের সাথে ইন্টিগ্রেটেড ওয়েতে রয়েছে। এছাড়া ইন্টিগ্রেটেড শব্দটা পজিটিভ শব্দ, যেখানে ইন্টিগ্রেটেড শব্দ পাবে উত্তর করে দেবে। অন্যদিকে এই যে আইসোলেশন শব্দটা, এটা নেগেটিভ শব্দ, আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা নেগেটিভ শব্দ। যেখানে আইসোলেশন শব্দটা থাকবে সেটা উত্তরে হবে না। আইসোলেশন, সেপারেট, সেগ্রিগেট, এগুলো উত্তরে থাকলে হয় না। আইসোলেশন, সেপারেট, সেগ্রিগেট, এই শব্দগুলো উত্তরে থাকলে, অপশনে থাকলে এগুলো উত্তর হয় না, নেগেটিভ শব্দ। ইন্টিগ্রেটেডটা কিন্তু পজিটিভ শব্দ। Among the four skills, which pair constitutes the receptive skill? চারটার মধ্যে কোন দুটো রিসেপটিভ স্কিল? এক চান্সে বলো দেখি। রিসেপটিভ স্কিল কোনটা? রিসেপটিভ, যার মধ্যে ইনফরমেশন রিসিভ করছি। সুজাতা বলছো অপশন এ, দোয়েলও বলছো অপশন এ, লিপিকাও বলছো অপশন এ, মৌ বলছো অপশন ডি, স্পিকিং এন্ড রাইটিং। স্পিকিং এর মাধ্যমে আমরা কথা বলি, রাইটিং এর মাধ্যমে অন্য কোনো কিছু লেখি, তাহলে লেখা বা বলার মাধ্যমে আমরা প্রডিউস করি, তাহলে প্রোডাক্টিভ হয়ে যাবে। হুম, মৌ বোঝা গেল? এটা প্রোডাক্টিভ স্কিল হয়ে গেল। স্পিকিং বা রাইটিং এর মতো প্রোডাক্টিভ স্কিল। তোমাকে তো প্রশ্নটা বলেছে রিসেপটিভ স্কিল কোনটা, প্রশ্নটা ছিল রিসেপটিভ স্কিল। রিসেপটিভ স্কিল কোনগুলো? রিসেপটিভ স্কিল দেখো, রিডিং অ্যান্ড লিসেনিং। রিডিং এর মাধ্যমে বা লিসেনিং এর মাধ্যমে আমরা কোনো তথ্যকে রিসিভ করতে পারি, তার জন্য এটা হয়ে গেল রিসেপটিভ স্কিল। এই দুটো স্কিল রিসেপটিভ স্কিলস। ঠিক আছে, বোঝা গেল ভুলটা কোথায় হলো? ডিটা কিন্তু অপশন হবে না, অপশন হবে এ, এটাই কিন্তু সঠিক উত্তর। অনেক বড় প্রশ্ন, কিন্তু সোজা। When young learners are asked to read a text silently, they should be instructed. সাইলেন্টলি পড়তে বলা হয়েছে, একটা টেক্সটকে সাইলেন্ট রিডিং করতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি কি করা হয়েছে? সাইলেন্ট রিডিং করতে বলা হয়েছে। দেখো প্রথমটাই বলেছে টু স্টপ রিডিং। সাইলেন্ট রিডিং মানেও তো পড়া। সাইলেন্ট রিডিং অ্যাকচুয়ালি কার উপর গুরুত্ব দেয়? কনসেন্ট্রেশনের উপর গুরুত্ব দেয়। আমরা পড়েছি না, সাইলেন্ট রিডিং কনসেন্ট্রেশনের উপর গুরুত্ব দেয়। প্রথমে বলছে টু স্টপ রিডিং, একটা নেগেটিভ কথা বলেছে। দেখো এই যে টু স্টপ রিডিং, নেগেটিভ কথা বলছে, এটার জন্য হলো না। পড়া বন্ধ করা নয় তো, সাইলেন্ট রিডিং মানে তো পড়া বন্ধ করা নয়। আর লাস্টেরটা দেখো একটা নেগেটিভ বলেছে, ডোন্ট কম্প্রিহেন্ড দ্য মিনিং, মানে বোঝার দরকার নেই, ওটাও তো নেগেটিভ কথা বলছে। সাইলেন্ট রিডিং যখন কনসেন্ট্রেশন ভালো থাকে, তার মধ্যে মানেটা বুঝে বুঝেই পড়তে হবে তাকে। পড়া বন্ধ করাও নয়, আর মানে বোঝা বন্ধ করাও নয়। আরেকটা জিনিস মনে রাখবে, গ্রামারের ক্ষেত্রে অ্যাটেনশনটাকে বর্তমানে দেয়া হয় না। এই যে টু স্পেশাল অ্যাটেনশন টু গ্রামার আইটেম, বর্তমানে গ্রামারের উপরেও খুব বেশি গুরুত্ব কিন্তু দেয়া হচ্ছে না।
আমরা এখন এফসিএ অ্যাপ্রোচে বিশ্বাস করি, সেখানে গ্রামারের উপরে খুব বেশি গুরুত্ব নেই, পরে যখন বোঝাবো অ্যাপ্রোচ ডিটেলস বলে দেবো। তাহলে কি করতে হবে, কনটেক্সট থেকে কোনো শব্দের মানেটা বোঝার চেষ্টা করো, অ্যান্ড রিড উইথ কম্প্রিহেনশন, বুঝে বুঝে পড়ো। অন্য শব্দের মানে মনে রাখবে সব থেকে ভালো বোঝা যায় কনটেক্সট থেকে। কনটেক্সট শব্দটা একটা পজিটিভ শব্দ। যে কোনো জিনিসের মানেটা, যে কোনো শব্দের মানেটা সঠিক কোথায় হয়, কনটেক্সট থেকে গিয়ে হয়। The spoken skills in a language teaching classroom can be developed. স্পিকিং স্কিলে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, কিভাবে করবে? Enabling activities with a focus on conversation skills leading to communicative competence. দেখো স্পোকেন স্কিল ডেভেলপমেন্টের মানে কি হচ্ছে বলতো, যোগাযোগটা যাতে ভালো হয়। স্পোকেন ইংলিশ যে শেখানো হয় বা স্পিকিং স্কিলে ডেভেলপমেন্ট করানো হয়, অ্যাকচুয়ালি কি, সে যাতে সঠিকভাবে কথাটা গুছিয়ে বলতে পারে, অর্থাৎ যোগাযোগটা যেন ভালো হয়, সেই জন্য তো স্পিকিং স্কিলের দরকার। স্পিকিং মানে যোগাযোগটা ভালো রক্ষা করার একটা উপায়, তার জন্য স্পোকেন ইংলিশের ক্লাস করানো হয়, স্পিকিংটা ভালো শেখানো হয়। গ্রুপ অ্যাক্টিভিটিস where learners can talk in whichever language they would like to. এখন দেখো এ হবে না বি হবে, এই নিয়ে কনফিউশন, কিছু কিছু জন বলছো এ, কিছু কিছু জন বলছো বি। সি আর ডি হচ্ছে না, সেটা তোমরা বুঝতেই পারছো কেন হচ্ছে না। সি আর ডি হচ্ছে না, এনগেজিং ইন এ স্মল টক, ছোট অল্প কথা বলা, সেটাও হলো না। ইমোশনালের সাথে কোনো সম্পর্ক নেই, স্পোকেন ইংলিশের সাথে ইমোশনের কোনো সম্পর্ক নেই। এখন এ হবে না বি হবে, বি তে একটা কথা বলেছে হুইচ এভার ল্যাঙ্গুয়েজ দে উড লাইক টু, কিন্তু আমি তো এখানে ইংলিশ শেখানোর কথা বলছি, তাহলে হুইচ এভার ল্যাঙ্গুয়েজ কি করে হবে? ইংলিশ ক্লাসে যদি কেউ বাংলায় কমিউনিকেশন করতে চায় হবে? হিন্দিতে কথা বলছে হবে? ইংলিশ ক্লাসে তো ইংলিশেই কথা বলতে হবে, বাংলা ক্লাসে তো বাংলাতেই কথা বলতে হবে। তাহলে হুইচ এভার ল্যাঙ্গুয়েজ তো হলো না অপশনটা। নাহলে কথাটা ভালো ছিল, গ্রুপ অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়েছিল, কিন্তু এই যে হুইচ এভার ল্যাঙ্গুয়েজ বলে যে কোনো ভাষায় হবে না, তাহলে এ পড়ে রইলো। বুঝতে পারলে কেন বিটা হলো না? তুমি তো, আমরা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাসে হুইচ এভার ল্যাঙ্গুয়েজ মানে বাংলা হিন্দি উর্দুতে কথা বললে তো হবে না, ইংলিশেই কথা বলতে হবে, ওই জন্য হলো না। আমি বলছি না যে অপশন গুলোর মধ্যে উত্তর লুকিয়ে আছে, খুঁজতে হবে। হাউ উইল এ টিচার বেস্ট টিচ রাইটিং স্কিলস টু এ ক্লাস? ক্লাসে রাইটিং স্কিল সব থেকে ভালো কি করে শেখানো যাবে? রাইটিং স্কিল কিভাবে শেখানো যাবে? থ্রু ডিকটেশন, স্যার বলে বলে যাবে, ছেলেটা শুনে শুনে লিখবে। ডিকটেট করা হবে না, এটা টিচার সেন্ট্রিক কথা, আগে হতো। ডিকটেট করা মানে টিচার বলে যাবেন, স্টুডেন্টরা শুনে শুনে লিখবে, হবে না। আর্টিকেল শিখতে বলা হচ্ছে, বলছে আগে আর্টিকেল গুলো শিখে এসো, তারপর ভালো করে লিখবে। আর্টিকেল শেখার সাথে লেখার কোনো সম্পর্ক নেই। বাই ব্রেনস্টর্মিং আইডিয়াস অ্যান্ড আস্কিং স্টুডেন্টস টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস, বলছে কোনো জিনিসকে ভালো মতো করে বুঝে নাও, বুঝে নিয়ে নিজের ভাষায় লেখার চেষ্টা করো। পরীক্ষা বলে না নিজের ভাষায় উত্তর দিন, ওই নিজের ভাষায় লিখতে পারলেই তবে তার লেখার দক্ষতা বৃদ্ধি পাবে। নিজের মতো করে লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, ওটাই উত্তর হবে। দেখো, যে যত বেশি কোনো ধারণাকে নিজের ভাষায় রিপ্রেজেন্ট করতে পারবে, তারই রাইটিং স্কিল ডেভেলপমেন্ট তত ভালো হবে। তাহলে অপশন সিটা হলো, ডিটাও কিন্তু হচ্ছে না। এইরকম প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসে, এগুলো পরীক্ষারই প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো। তো যাই হোক, তাহলে আজকে আমরা আলোচনা করলাম ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে। ল্যাঙ্গুয়েজ যে স্কিলগুলো রয়েছে, 4টা স্কিল নিয়ে আলোচনা করলাম, তার ভেতরে অনেক কথা আলোচনা হলো ইন ডিটেলস। যদিও এটা সম্পূর্ণ নয়, এর বাইরে আরো বহু কিছু কথা এখানে বলার আছে, এর সাথে লিঙ্ক আরো কিছু ইউনিট আছে, এগুলো পড়তে গিয়ে আমরা আরো কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হবে। আমরা অল্প কয়েকটি মাত্র প্রশ্ন আজকে প্র্যাকটিস করলাম, যেহেতু আমাদের এটা একটা ডেমো ক্লাস। নর্মাল ক্লাসে আমাদের প্রশ্নের সংখ্যাটা অনেক বেশি থাকে এবং রেগুলার প্র্যাকটিস করানো হবে। ইউনিট পড়ানোর সাথে সাথে তোমাদের প্র্যাকটিস সেট এভাবে দেওয়া হবে, বাড়িতে করতে দেওয়া হবে, লাইভ ক্লাসে প্র্যাকটিস সেট সলভ করিয়ে দেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে তোমাদের লিঙ্কের মাধ্যমে, অনলাইন মক টেস্ট নেওয়া হবে। তো এই ব্যাপারগুলো তো থাকছেই। ফলে আমি তোমাদের বলবো যে প্রথম থেকে তোমরা যদি একটু সিস্টেমেটিক ওয়েতে
বুঝে বুঝে পড়ো, হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, আমরা খুব ধীরে ধীরে তোমাদের প্রিপারেশন করতে পারবো, সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশন করাতে পারবো, আর তোমরাও নিজেরাও প্রিপেয়ার হতে পারবে সিস্টেমেটিক ওয়েতে, তাই না? যে সিমেন্টটা ধীরে ধীরে জমে সেটা অনেক বেশি কংক্রিট হয়। তো যাই হোক, শেষে একটু তোমাদের ফিডব্যাক জানতে চাইবো তোমাদের কাছ থেকে, যে ক্লাসটা অ্যাটেন্ড করে তোমাদের কিরকম লাগলো এই মুহূর্তে। তোমরা একটু চ্যাট বক্সে তোমাদের ফিডব্যাক দিয়ে দাও, ভালো লাগলে সেটাও বলবে, মন্দ লাগলে সেটাও বলবে, বা কোনো সাজেশন থাকলে সেটাও বলবে। ফিডব্যাকটা খুব ইম্পর্ট্যান্ট, তবে সেটা ইন্টারাক্টিভ হয়। তো আমরাও ক্লাসগুলোকে ফিডব্যাক নিই বা ইন্টারাক্টিভ করার চেষ্টা করি, বারে বারে তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য আমরা বলি, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করি। সেটা ক্লাস করতে গিয়েও দেখেছো, বারে বারে তোমাদেরকে জিজ্ঞেস করছি এটা কি হবে ওটা কি হবে। ফলে ক্লাসগুলো ইন্টারাক্টিভ থাকবে, এইভাবেই মোটামুটি ক্লাস করানো হবে। একটা খানিক ধারণাও তোমরা পেলে। এখন শেষে গিয়ে তোমরা তোমাদের ফিডব্যাকটা একটু দিয়ে দাও। আচ্ছা বেশ, শুভম ফিডব্যাক দিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো স্যার। দোয়েলও বলছে স্যার আপনার বোঝানো খুবই ভালো, একদম ক্লিয়ার। বেশ, খুব ভালো। বাকিদের কথা একটু দেখি। শিবব্রত বলছে ভালো ক্লাস স্যার। বিবেক খুব ভালো লাগলো, বেশ, থ্যাংক ইউ। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও তোমরা একটু ফিডব্যাকগুলো দিয়ে দেবে। ফিডব্যাকগুলো খুব ইম্পর্ট্যান্ট। ফিডব্যাক মানে তোমরা তোমাদের ভিউটা দিচ্ছ, আমাদেরও সেটা বুঝতে সুবিধা হয়। সুজাতাও বলছে খুব ভালো লাগলো স্যার ক্লাসটা। বেশ, খুব ভালো সুজাতা, ভালোভাবে বুঝতে পেরেছি স্যার। শবনম বলছে আচ্ছা, কেউ একজন কিছু বলতে চাইছো? আমি একটু আনমিউট করেই দিচ্ছি, নাও। হ্যাঁ বলো। শিবব্রত আনমিউট করেছি, বলো। হ্যাঁ বলতে পারবে, দেখো আমি আনমিউট করে দিয়েছি। হ্যাঁ বলতে পারবে, দেখো আমি আনমিউট করে দিয়েছি। স্যার সপ্তাহে কদিন ক্লাস হবে ইংলিশটা? আচ্ছা হ্যাঁ, প্রশ্নটা বলি তোমাকে। সপ্তাহে কদিন ক্লাস হবে বা কোন সময় হবে, কোন কোন দিন কোন ক্লাস হবে, মক টেস্ট কবে হবে, এই সমস্ত টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে, এগুলো আমাদের যে হেল্পলাইন নম্বর তোমাদের রয়েছে, সেখান থেকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। রুটিন, টাইম শিডিউল আগে থেকে জানিয়ে দেওয়া হবে। ফিক্সড শিডিউলই তোমাদের দেওয়া হবে, এমনটা নয় যে হঠাৎ হঠাৎ শিডিউল কিছু হবে। পুরো সপ্তাহের পরিষ্কার রুটিন তোমাদের যে পেড গ্রুপ থাকবে সেখানে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে ডিটেলস জানতে পেরে যাবে। সপ্তাহে কোন দিন কোন ক্লাস, স্যারের ক্লাস হচ্ছে, কখন হচ্ছে, কোন দিন মক টেস্ট হচ্ছে, সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন সেই থেকে নাম্বার থেকে দিয়ে দেওয়া হবে। তোমাদের যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, বারে বারে দেখো মেসেজ করা হচ্ছে এখানে, সেই হেল্পলাইন নম্বরে বাকি এই টেকনিক্যাল ব্যাপারগুলো সমস্ত প্রশ্ন তারা জানিয়ে দেবেন। হেল্পলাইন নম্বরটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, বারবার দেয়া হচ্ছে এখানে গ্রুপে, দেখো আমি আরেকবার দিয়েও দিলাম। এই নাম্বার থেকে তোমরা সবকিছু জানতে পারবে। এছাড়া দেখবে তোমাদের রুটিন সমস্ত কিছু দেওয়া আছে, সেটা একটু চেক করে নেবে। ঠিক আছে, মোটামুটি তোমাদের ফিডব্যাক থেকে যেটুকু বুঝলাম যে তোমাদের ক্লাস ভালোই লেগেছে, যদিও নেগেটিভ ফিডব্যাক কেউ দেয়নি। নেগেটিভ ফিডব্যাকটাও খুব ইম্পর্টেন্ট বোঝার ক্ষেত্রে। পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক যখন চাইবো, তখন তোমরা অবশ্যই পজিটিভ নেগেটিভ দুটো ফিডব্যাকই দেবে। শুধু মনে রাখার কথা বলবে না, যেটা অ্যাকচুয়াল রিয়েল ফ্যাক্ট হবে সেটাই বলবে। বেশ, যাই হোক, সকলকে থ্যাংক ইউ ক্লাস অ্যাটেন্ড করার জন্য।
তোমাদের অ্যাডমিশনের যে অফিসিয়াল প্রসিডিওর রয়েছে সেটা কমপ্লিট করে তোমরা চলে এসো, যেটা আমাদের পেড ক্লাস। এখানে আমরা দায়িত্ব নিয়েই বলছি যে প্রিপারেশন করাতে পারবো, বা যদি তোমরা একটু সিরিয়াস হও, সচেতন হও, একটু কনফিডেন্ট হও, অবশ্যই তোমরা কিন্তু টেট কোয়ালিফাই করতে পারবে। এই আস্থা রেখেই সকলকে শুভেচ্ছা এবং গুড নাইট জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি।